এতনি স্যার না স্যার ওই যে ইংলিশ ছাত্র আছে না এটা হ্যাঁ হ্যাঁ স্যার এরকম স্যার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছিলাম। হ্যাঁ দেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার হয়েছে? দাঁড়ান আমি লিংকটা শেয়ার করে আসি। ও আচ্ছা দেখতেছি। হ্যাঁ দেখা যাচ্ছে, বলেন। দেখা যাচ্ছে? আচ্ছা একটু দেখেন, সেটা হচ্ছে কি sudo apt install হচ্ছে snot দিলাম, তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি বলেন। ওকে করেন। ওকে এখানে ক্লিক হচ্ছে না তো। ওটা অ্যারো বাটন ক্লিক করেন আপনার কিবোর্ডের। কিবোর্ডের অ্যারো বাটন? হ্যাঁ নিচেরটা বা ডান দিকে যে কোনো একটা ক্লিক করেন। অ্যারো বাটন ওই তীর চিহ্ন আঁকা যায় সামনে। হচ্ছে না তো। এই যে এবার ইন্টারফেস করেন। আপনার ইন্টারফেসের নামটা এখানে দিতে হবে। এই যে আপনার এটা মেবি ENP0S3 আপনার ইন্টারফেসের নাম। এটা আগে কি করতে হবে? এটা আপনি আগে এটা ক্লোজ করে নেন, তবে ক্লোজ করলে হবে না। আপনি ওকে করেন, ওকে করেন, ওকে করেন। আমি বলতেছি দেখেন ENP0 এটা এখানে লিখবো। হ্যাঁ মুছেন, এটা মুছে তারপর লেখেন ENP PP ENP 0 S3 হ্যাঁ এটা দিয়ে ওকে করেন। নিচের অ্যারো বাটনটা ক্লিক করেন, ওটা চলে আসবে। এবার আপনার ওইখানে আইপি অ্যাড্রেসের রেঞ্জ কত? সম্ভবত 10 দিয়ে আপনার এটার রেঞ্জ ভার্চুয়াল বক্সে না নেট নেটওয়ার্ক। তাহলে ওই সামনের দুটা কেটে দেন, 192 কেটে ওখানে 10.0.20 এটা দেন। 192 কেটে কি করব? 10.0.2 সামনে আসতেছে না এটা। না এটা কিবোর্ড দিয়ে করতে হবে, সব মুছে পুরোটা মুছে ফেলো। আচ্ছা পুরোটা মুছে ফেলবো? জি বলেন। 10.0.2.0 /24 যখন আপনি কোয়েশ্চেন মার্ক দিতেছেন, এটা আপনি সিঙ্গেল আইপিও দিতে পারবেন যখন আপনার একটা সার্ভার টার্গেট। আর যেহেতু আপনার এন্টারপ্রাইজ লেভেলে টার্গেট থাকে পুরো নেটওয়ার্ক রেঞ্জ ধরে কভার করা, সেজন্য পুরো নামটা দিতে হবে। আর কিছু সেটআপ নিবে না, এটা হয়ে যাবে একাই, অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে আবার আসছে। ওকে শুনতে পাচ্ছিস? ওকে ওকে হ্যাঁ দেন ওকে করে দেন। জি আমি একটা দেখাইতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে কি এই দেখেন নেসাসে আমি যখন সার্চ দিতে কি জানি বলে স্ক্যান দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আসতেছে না। সেক্ষেত্রে আমার করণীয়টা কি? যেটা কন্টিনিউ করেন স্ক্যান এটা কমপ্লিট হলে দেন আউটপুট আসবে। না আউটপুট আসতেছে না, এটাই হচ্ছে সমস্যা। স্ক্যান কমপ্লিট হলে তারপর আউটপুট আসে। না কমপ্লিট হইছে, তারপরেও আমি এর আগে অনেক কয়েকবার ট্রাই করছি। যে একটা আউটপুট দেখা যাচ্ছে স্ক্যান কমপ্লিট, ওটাতে যান দেখি। ব্যাক করেন, ব্যাক টু স্ক্যান টেমপ্লেটস, উপরে আরো উপরে মাই অল স্ক্যান। হ্যাঁ যান, ওখানে গেলে পাবেন আপনি যতগুলো দিয়েছেন। এখানে কোনো দেখাচ্ছে না। এই স্ক্যানে সে ভুলনারেবিলিটি পাই নাই, কিছুই পায় নাই। না এটাতে সে পায়নি। আপনি তো বেশ কতগুলো দিয়েছেন, একটা দিয়ে ওয়েট করে দেখেন কিছুক্ষণ, একটাতেও পায় নাই। তাহলে মনে হয় এই আইপিটা নিতে পারতেছেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া আমার একটা প্রবলেম ছিল, হ্যাঁ তা স্ক্রিন শেয়ার করে দেখাবো। আচ্ছা আপনি ওনার পরে দেখেন। হ্যাঁ আমি দেখে নিই। লাস্টেরটাতে যান, একদম লাস্টের আবির নাম দিয়ে যেটা, এটা কন্টিনিউ দেন তো। এটা তো কন্টিনিউ ব্যাক করেন। কনফিগার না ব্যাক করেন, দেখুন আপনি আমারে কন্ট্রোল দেন, আমি
এটা হচ্ছে প্রথমটা স্ক্যান। আপনি স্ক্যানে কি কি অপশন দিয়েছিলেন একটু দেখান তো, আপনি মাউসটা কপি করে বুঝি নাই। আপনি একটা নতুন স্ক্যান দেন দেখি। নতুন স্ক্যান দিব? দাঁড়ান, এটার কিছু আউটপুট আসছে মনে হয়, দেখেন তো। এটা দিছেন না, কোনো আউটপুট আসেন না। কোনো ভুলনারেবিলিটি নাই, হ্যাঁ। আপনি নতুন করে একটা স্ক্যান দেন। অ্যাডভান্সে না দিয়ে বেসিক স্ক্যান একটা দেন, তাড়াতাড়ি হবে। বেসিক? হ্যাঁ, বেসিকটা দেন আগে, ব্যাক করেন। যে বেসিক নেটওয়ার্ক স্ক্যান যেটা, ওটা দেন। হ্যাঁ, লঞ্চে দিলাম। দাঁড়ান, আগে ডিসকভারি আর অ্যাসেসমেন্ট সেকশন একটু যান। ঠিক আছে, আর তারপরে অ্যাসেসমেন্ট, স্ক্যান টাইপে ক্লিক করেন। বুঝি নাই। স্ক্যান টাইপটাতে ক্লিক করেন ডান দিকে, যে ডান দিকের স্ক্যান টাইপ কোন? এই যে এটা এটা ও আচ্ছা। ডিফল্টই থাকুক। হ্যাঁ, আপনি এবার এটা লঞ্চ করেন, ডিফল্ট থাকুক। এটা কি আপনার উইন্ডোজে না? জি, উইন্ডোজ। আর কালি তো তো ওই আহ, কি বলে পেনটেস্ট বক্স, যেটা বেসিক পেন টেস্টিং, ওটা তো ভার্চুয়াল বক্সে, ওটা আইপি পাবে না তো। ও আচ্ছা আচ্ছা। ব্রিজ অ্যাডাপ্টার, অন্য কোনো আইপি দিলে হবে, তাই মানে তো? না, আপনার লোকাল নেটওয়ার্কে থাকতে হবে তো, যেটাতে স্ক্যান ও দিচ্ছেন। বুঝতে পারছি। আমি যখন ধরেন যে কাজ করবো সেই ক্ষেত্রে, তখন যদি স্ক্যান, সেই ক্ষেত্রে কি আউটপুট দেখাবে? না, এই জন্য আপনার ওই আইপি তো পাচ্ছে না, সেই জন্য আউটপুট আসতেছে না। আপনি ওই ভার্চুয়াল বক্সে গিয়ে উবুন্টু যেটা, ওটার ব্রিজ হ্যাঁ। অ্যাডাপ্টার করে দিবেন, তাহলে কি হবে, এই উইন্ডোজ রাউটার থেকে যেরকম আইপি অ্যাড্রেস পাচ্ছে আপনার অরিজিনাল রাউটার থেকে, তখন ওই ভার্চুয়াল বক্সের ভিতরে থেকেও উবুন্টু আপনার অরিজিনাল রাউটার থেকে একটা আইপি অ্যাড্রেস পাবে, দেন সেটা স্ক্যান দিলে করতে পারবে। আর যারা যে এমনি, আবার একটু রিপিট করলে ভালো হতো। ভার্চুয়াল বক্সে যান, হ্যাঁ, সিসেকে উপরে ক্লিক করেন, সিসেক ওই বা যেটা আর কি, হ্যাঁ, সেটিংসে যান, নেটওয়ার্ক সেটিংস, নেটওয়ার্ক, হ্যাঁ, ওখানে ক্লিক করেন। এই ব্রিজড যেটা, এটা দিবেন, তখন মানে আপনার অরিজিনাল হোস্ট যেটা উইন্ডোজ, সেখান থেকে এইটাকে অ্যাক্সেস করা যাবে, না হলে যাবে না। এখন কিন্তু অন্য আরেকটা আইপি অ্যাড্রেস আসবে, এটা আইপিটা চেক করে নেন। আইপি চেক করে দেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওই মানে স্ক্যান আইপিটা, দিবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা দিবেন। ও আচ্ছা। আর হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি, আপনি যে দেখাইলেন ওই যে আমার এখানে নেসাসে হাইড্রা অপশনটা আসে না কি আসে না? উইন্ডোজের। বুঝিনি। হাইড্রা, আহ, আমি আবার একটু ইয়া করি। উইন্ডোজে অনেক টুলসই সাপোর্ট করে না তোকে হ্যাকিং এর। আপনি কোনটার কথা বলেন? সেক্ষেত্রে কি আমি আচ্ছা, আমি একটু পরে দেখাবো নাকি এখনই আচ্ছা, দেখান? আপনি পরে দেখেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আরেকজন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাই আসসালাম। একটা শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, দেন দেখি। এই যে মাল্টিগোটা, এটা আমার এটা আসছে না, যে এটা দিলে আহ, এটা আসে, পরে এটা ক্লোজ করে দিলে এই যে এইভাবে দেখা, আবার ক্লোজ করে টোটালি চলে যায়। আপনার শেয়ার হয়নি এখনো, দেখা যাচ্ছে না কিছু। শেয়ার হয়নি না? ফুল, এটা কি কি করা লাগবে? এই যে চলে গেছে। যে শেয়ার স্ক্রিন যে বাটনটা আছে সবুজ দেখা যাচ্ছে, ওটাতে ক্লিক করেন, ফুল স্ক্রিনটা আসবে, প্রথম অপশনটাই সিলেক্ট করে দিন। মাল্টিগোট আগে নিব।
না, আমার এখানে কিছু দেখা যাচ্ছে না আপনার স্ক্রিন। আপনি এখানে দেখা যাচ্ছে না? না না, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হয়নি না? না। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ আসিফ ভাই, আপনার কোশ্চেনটা ভাই বলুন। আমার একটা কমপ্লেন ছিল ভাই। আমারটা দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, গত ক্লাসে তো আসলে আমি বাইরে ছিলাম, তেমন একটা ওই সময় পাইনি। তো আজকে স্ক্যানটা দিলাম আর কি, একটু দেখবেন নাকি? আউটপুট। ভাইয়া হ্যাঁ, আচ্ছা দেখেন, ওনার পরে দেখেন। হ্যাঁ, আরেকজন বলেন কি কি জানি। এই যে ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন? একটু সময় নিচ্ছে, লোড হয়ে আসতে সময় না তো, একটু আস্তে করেন আপনি। আচ্ছা, হ্যাঁ আসতেছে, কালি লিনাক্স। হ্যাঁ, ওপেন হচ্ছে মাল্টিগো। এইটা আসছে। নিচে সিই ফ্রি যেটা, ওটা ওটা সিলেক্ট করবেন। নিচে যাবেন, এটা কমিউনিটি এডিশন। Nope. হ্যাঁ, ওটা রান দেন, ফ্রিটা রান দেবেন। এটা কি লিখবো এখন? ওই ওরা কি অ্যাকসেপ্ট করতে বলছে জানি। হ্যাঁ হ্যাঁ, এগুলো অ্যাকসেপ্ট করবেন। আর এটার অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলেছেন আপনি মাল্টিগো? জি 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 জি। ঠিক আছে, তাহলে ওইটা পাসওয়ার্ডটা চাবে, আপনি পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আপনি খালি এগুলো আচ্ছা, অ্যাকসেপ্ট। হ্যাঁ নেক্সট। পাসওয়ার্ডটা আমার মেলে আসবে না? না না, ওইখানে অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওটা। আর অ্যাকাউন্টটা কোথায় ভাইয়া? আমি তো এটা ধরতে পারবো না। মাল্টিগো ওয়েবসাইটে যান, ওই গেলেই পাবেন এটা। এগুলো মাল্টিগো সব ওয়েবসাইটে গেলেই পাবো? হ্যাঁ, মাল্টিগো ওয়েবসাইটে গেলে অ্যাকাউন্ট খুলতে বলবে, বা পরে ক্রিয়েট এখানে অ্যাকাউন্ট মাল্টিগো। হ্যাঁ আর এটা কি অ্যাকসেপ্ট করবো? হ্যাঁ, এগুলো সব অ্যাকসেপ্ট করে দেন, দিয়ে নেক্সট ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অ্যাকাউন্টটা আমি নিয়ে পেস্ট করবো না? হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাকাউন্ট একটা নতুন খুলবেন ওদের সাইটে, ওটা যে আচ্ছা পাসওয়ার্ড দিলেন ওইটা এখানে দিয়ে আবার লগ ইন করতে হবে, ফেসবুক টাইপের অনেকটা। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করে দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা, জি জি জি। ভাইয়া নামটা শেয়ার করতেছি। হ্যাঁ শেয়ার করেন প্লিজ। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ভাইয়া আমার সমস্যা হলো ভাইয়া, আমি সেটিংস এ যাওয়ার পরে নেটওয়ার্কটা আছে, ওটা নেটওয়ার্ক আমি তো চেঞ্জ করে যদি গিয়ে দিই নেটওয়ার্ক দিয়ে, কিন্তু এখানে ওকে অপশনটা কেন আসতেছে না? যে আপনার এটা ক্যান্সেল করেন, ওই টুলস লেখার উপর ক্লিক করেন, বাম দিকে একদম উপরে, এই যে প্রেফারেন্সে ক্লিক করেন, এটা নেটওয়ার্ক সেকশনে যান, নেটওয়ার্ক, ওই যে সবুজ বাটনটাতে ক্লিক করেন ডান দিকে। যে নেটওয়ার্ক তৈরি হয়ে গেলো, এবার দেন, এবার কাজ করবে, এটা ওকে করে দেন, এবার আর সমস্যা থাকবে না। ঠিক আছে। ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভাই, এটার জন্য ভাই আমি অ্যাসাইনমেন্ট করতে পারতেছি না। আচ্ছা। আর স্ক্রিনশট কিভাবে নিব ভাইয়া কালিতে? স্ক্রিনশট আপনি ওখানে সার্চ দেন, কালি টুলসে সার্চ দিলে পাবেন স্ক্রিনশট। হ্যাঁ, আরেকজন কে জানি বললেন শেয়ার দেন। আমাদের হুম। ক্লাস শুরু করবো। হ্যাঁ, আরেকটা বিষয়, ওই শিখনের ইব্রাহিম আকবর ভাই যে সিইও, উনি আজকে ক্লাসে জয়েন করতে পারেন 12টার দিকে। আমাকে বললো আপনাদের জানিয়ে রাখতে, আমি বলে দিলাম। হ্যাঁ, আপনার স্ক্রিন মাসুম ভাই বলুন। হুম। হুম। স্যার এটা কি বিশেষ ভাই কোনো আমার কারণে আসবে আমি নাকি? এটা তো রান করতে পারতেছি না। আপনার পাসওয়ার্ড ভুলে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন ভাই ওটা না ভাইয়া, তাহলে? স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, একটু আসতে হ্যাঁ, সময় নেয়, এটা লোড হতে একটু সময় নেয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমি রান করতে পারতেছি না তো। টার্মিনালটা অন করেন, এখানে রাইট বাটন ক্লিক করে হ্যাঁ টার্মিনাল অন করেন। হ্যাঁ করছি। হ্যাঁ, এবার এখানে কমান্ডটা লিখে দেন, ডিপি কেজি -i দিয়ে ওই ফাইলের নাম লিখে দিলে ইনস্টল হয়ে যাবে। ডি ডিপি ডিপি কেজি স্পেস -i কেজি
এটা রান হয়ে যাবে? হ্যাঁ, ওই ফাইলের নামটা এখানে এন লিখে, বড়তে এন লিখে ট্যাব চাপ দিলে অটো কমপ্লিট হয়ে যাবে, আপনার কপিও করা লাগবে না। ঠিক আছে, ওকে। এটা করে নেন। হ্যাঁ ভাইয়া, আমি একটু ওই যে শেয়ার করি। আচ্ছা, হ্যাঁ দেখ দেখি। এই যে ভাইয়া, এটা আসছে এখন অ্যাকসেপ্ট করার পরে। হ্যাঁ, আপনার এটা সেট আপ হয়ে গেছে। ট্রান্সফর্ম হাব যেটা, ওখানে ক্লিক করেন উপরে বাম দিকে, বেশি করে না, একটু নিচে, তার নিচে, ওই বরাবর একটু নিচে ট্রান্সফর্ম হাব। ট্রান্সফর্ম হাব না? হ্যাঁ, একটু বা আপনি দেখি। চাইলে ওই উপরে এই যে এটা। একদম, হ্যাঁ একদম উপরে প্লাস বাটন আছে, ওখানে ক্লিক করলেও আপনার নতুন একটা মানে স্ক্যানের ওই ফাইল তৈরি হবে, নিউ গ্রাফ দেন। আচ্ছা, এই যে এটা আসছে, এখন হুম, কি করব? এবার আপনার মাল্টিকোর যেগুলো আপনি কোনো স্ক্যান দিতে চাইলে সেগুলো করেন এই জায়গায়। এই যে করবো না? আচ্ছা, হ্যাঁ, আমি তো রান করতে পারি না, তো কালকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো, ঠিক আছে। আমার আচ্ছা ক্লাস ভাই, ভিডিওটা আছে কিন্তু, এটা আপনি দেখে। হ্যাঁ জি 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 দেখছি। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ। প্রশ্নটা হলো যেটা ওই আমাদের যে গিটহাব আছে, ওই গিটহাবে আমরা যেমন ডাটা রিকভারি, আবার কোনো কিছু স্ক্যান করা, আবার ফিশিং, সব কিছু কি এখানে পাওয়া যাবে? মানে যে এগুলো আমি যদি মেনশন করবো কিভাবে ওখানে দিয়ে, মানে ওখানে টুলস সার্চ গুলো? সার্চ বাটন আছে, ওখানে জি গিয়ে জি আপনি সার্চ দিলে মানে আপনি যদি টুলস এর নাম নাও জানা থাকে, মনে করেন আপনি একটা স্পেসিফিক কোনো কাজ করবেন ফিশিং নিয়েই, ওটা জি জি জি। সার্চ দিলে একটা টুলস পেয়ে যাবেন। আচ্ছা 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 আচ্ছা, এইটাই আর কি। মানে জাস্ট আমরা এখানে সব ডাটা রিকভারি থেকে, ফিশিং টুলস থেকে যা আছে সব এখানে পাবো, স্ক্যান স্ক্যান থেকে যা করে অধিকাংশই পাওয়া মোটামুটি। যায়, মোটামুটি সবই আচ্ছা পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা আরেকটা কথা জানি কি বলছিলেন একবার, যে ভুলে গেছি, ওই আরেকটা নাম বলছিলেন, আমি একটু নোট করেছিলাম। ওটা যে গিটহাব ছাড়াও আরেকটা কি আছে জানি, যেটা ওটা থেকেও কিছু পাওয়া যায়। আম, মনে করতে পারছি না আপনি। আচ্ছা আচ্ছা, আমি পরে দেখে আচ্ছা ক্লিয়ার করে দেবো। জি, আচ্ছা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো একটা আমরা, কথা ছিল। হ্যাঁ আমরা আজকে ক্লাসটা একটু শুরু করতাম। হ্যাঁ, ভাইয়া অনেক তো হইলে এবার ক্লাস শুরু করেন ভাই। একটু একটু আমরা, হ্যাঁ আতিক, আতিক ভাই আপনি বলে নেন, আপনি যখন শুরু না, করছেন। বলতেছিলাম কি মানে সামনের বুধবার একটু ছুটি দিলে ভালো হতো আর কি। মানে প্র্যাকটিস একটু মুশকিল হয়ে গেছে তো, পারতেছি না, প্রেশার পড়ে গেছে। সামনের বুধবারে না, আপনাদের ওই এই মাসের শেষের দিকে আপনাদের 2-3 দিন একটু বন্ধ যাবে, আমি বাসা পাল্টাবো তো, তখন তখন একটু তারপরে মাঝখানে একটু দিলে মানে একটু সুবিধা হতো, পারতেছি না তো, ভাইয়া একটা কথা ছিল, মুশকিল হয়ে গেছে। এভাবে তো হ্যাঁ, হয় না ভাইয়া। এই একটু একটু, ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। তো আসলে আমার একটু প্রবলেমের কারণে কম্পিউটার আমার তো ফুল সেটআপটা মানে ইয়ে নষ্ট হয়ে গেছে, তো মানে আবার তো কম্পিউটার ঠিক করে তারপর সেটআপটা দেওয়া লাগবে। তা হুম হুম। আপনাকে আমি কালকেও মনে করেন ল্যাব ক্লাসে যেমন রেসপন্স দিতে পারিনি, শুধু ক্লাসিক করছি, টাস্কও দিতে পারছি না। তবে কোনটা ঠিক করে তারপরে আমি আপনাকে দেখালে একটু ভাইয়া রেসপন্স আচ্ছা দেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি এখন মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমরা আজকে এই ক্লাসটা শুরু করি। আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে স্নিফিং। স্নিফিং নিয়ে আমাদের কাজ। এটাও নেটওয়ার্ক সিকিউরিটির একটা অংশ। আমরা যখন কোনো লোকাল নেটওয়ার্কে হ্যাকিং এর কাজ করতে চাই, তখন আমাদের বিভিন্ন ডাটা ক্যাপচারের প্রয়োজন পড়ে। তো তখন এই স্নিফিং নামের শব্দটার বা এই টেকনিকটার দরকার হয়। স্নিফিং জিনিসটা বলতে আসলে কি বোঝায়, তো তার আগে দেখে নিই আজকে আমরা ক্লাসে কি কি টপিক নিয়ে পড়বো। প্রথমে স্নিফিং বেসিক নিয়ে একটু আলোচনা করবো, যে এটার বেসিক কি বা বলতে কি বোঝায়। এরপরে আপনাদের কিছু এই নেটওয়ার্ক সিকিউরিটির কিছু টুলস দেখাবো, যে এই টুলসটা ব্যবহার করে আমরা এই স্নিফিং এর কাজগুলো কিভাবে করতে পারি। এই স্নিফিং এর এই কনসেপ্ট ব্যবহার করে হ্যাক করা সম্ভব। এবং আপনারা আশ্চর্য হয়ে দেখবেন যে আমরা সিম্পলি কারো মোবাইল হ্যাক না করেও বা কারো কম্পিউটার হ্যাক না করেও, মনে করুন আপনি সেম ওয়াইফাই তে আছেন বাসায়, কিন্তু সে কি কি কমিউনিকেশন করছে, কি ডাটা সেন্ড করছে, এইগুলোর পড়ে ফেলা সম্ভব হয় তার কম্পিউটার মনে কোনো অ্যাক্সেস না করে। খালি আপনি তার এক লোকাল নেটওয়ার্কে থাকবেন, তাতেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমাদের আলোচনা। আর ডিফেন্স নিয়ে হালকা একটু যদি সম্ভব হয় আমরা কথা বলবো, যে কিভাবে নিজেকে একটু এখানে নিরাপত্তা দেওয়া সম্ভব হয়। তো আমাদের প্রথমেই যে কথা, যে স্নিফিং জিনিসটা আসলে কি বোঝায়। স্নিফিং শব্দটা মূলত এসেছে ওই অনেকটা গন্ধ সুখে নিয়ে আসার যে একটা শব্দ। মনে করুন আপনি
কিছু খাচ্ছেন, আপনার পোষা বিড়াল বা কুকুর কি করে, গন্ধ শুকতে শুকতে আপনার খাবারের কাছে চলে আসে। আমরা হ্যাকিং এর ক্ষেত্রে এরকম একটা কনসেপ্ট অ্যাপ্লাই করি। আমরা নেটওয়ার্কের মানে নেটওয়ার্ক তো আর গন্ধ হয় না, এই যে এআরপি প্রোটোকল গুলো আছে, এই যে এইচটিটিপি প্রোটোকল যেটা হচ্ছে, আমরা অনেকটা গন্ধ শোকার মতো এভাবে শুকতে শুকতে তাদের ডিভাইসের এই ডাটা গুলো আদান প্রদান হচ্ছে রাউটার থেকে ডিভাইসে, সেগুলো আমরা দেখে ফেলি বা পড়ে ফেলি। এটা হ্যাকিং এর ক্ষেত্রে যেমন ব্যবহার করা যায় এই স্নিফিং জিনিসটা, তেমনি আমাদের কোনো নেটওয়ার্ক যদি মনিটর করতে যাই, যে আমার আমার এই কম্পিউটার থেকে অন্য কোন আইপি অ্যাড্রেসে কমিউনিকেশন হচ্ছে, এগুলো কিন্তু আমরা নর্মালি দেখতে পারি না। এই যে আপনাদের এখন জুমে আমরা মিটিং করছি বা এই যে ক্লাস নিচ্ছি, এখানে কিন্তু আমরা চোখের দেখায় বুঝতে পারবো না, বা এনম্যাপ স্ক্যান দিলে কিন্তু সহজে বুঝতে পারবো না আমার এখান থেকে শুধুই কি জুমের সার্ভারে কমিউনিকেশন হচ্ছে না অন্য কোনো আইপি অ্যাড্রেসে কমিউনিকেশন হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন, কারণ কোনো ম্যালওয়্যার যদি মনে করুন আপনাকে আক্রান্ত করলো আপনার কম্পিউটারটা, এখন ম্যালওয়্যারটা ওই C2 সার্ভার, যেটা কমান্ড এন্ড কন্ট্রোল, ওরকম কোনো সার্ভারে কমিউনিকেশন করছে, আপনি ওটা কিভাবে বুঝবেন বা কিভাবে পাবেন? তখন এই স্নিফিং এর টুলস গুলো ব্যবহার করে আপনি এই জায়গায় একটা প্রোটেকশন ব্যবস্থা করতে পারেন। এই যে গত ক্লাসে সম্ভবত বা তার আগে ক্লাসে এক ভাই প্রশ্ন করেছিল যে আমার মোবাইল যদি হ্যাক হয়েই থাকে আমি সেটা কিভাবে বুঝতে পারবো, অ্যান্টিভাইরাসও যদি কখনো না কোনো কিছু ডিটেক্ট না করে, তো সেক্ষেত্রে আমরা এই স্নিফিং এর কনসেপ্ট ব্যবহার করে একটা অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, এবং এই স্নিফিং এর মাধ্যমে আমরা প্রায় সব ধরনের ডাটাই দেখতে পারি। কিছু কিছু ডাটা আছে মনে করুন পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া থাকে বা এনক্রিপশন করা থাকে, সেগুলো সচরাচর পাওয়া কষ্ট, মানে বোঝা কষ্ট হয়ে যায়, তবে তারপরে সেগুলো আমরা কি ক্যাপচার করতে পারি। ঠিক আছে, আর এগুলোতে কি কি পাওয়া সম্ভব আমি একটা লিস্ট মতো করেছি, যে আমরা যখন এই স্নিফিং এর অ্যাটাক গুলো দেই তখন সেটাতে আমরা এফটিপি পাসওয়ার্ড যেটা আছে, এফটিপি প্রোটোকল আমরা করেছিলাম যার ফলে আমরা ফাইল আদান প্রদান করি, এটা তখন আমরা এফটিপি প্রোটোকলটা ব্যবহার করি, সেটার পাসওয়ার্ড জেনে ফেলা সম্ভব। টেলনেট নামে যে প্রোটোকলটা আছে, আমি আপনাদের নেটওয়ার্ক ক্লাসে এটার নাম ভুলে গিয়েছিলাম, যে আমরা এসএসএইচ প্রোটোকলটা দেখেছি কি করে দূরবর্তী কোনো কম্পিউটারের একটা কমিউনিকেশন করার একটা ওয়ে করে দেয়। ঠিক আছে, সরাসরি আপনার কম্পিউটার থেকে বাইরের দেশের একটা কম্পিউটার আপনি অ্যাক্সেস করতে পারবেন, কমান্ড দিতে পারবেন। তো সেটার ইনসিকিউর যে ভার্সনটা সেটা হচ্ছে টেলনেট, এখানে কোনো এনক্রিপশন ব্যবহার করা হয় না, কোনো নিরাপত্তা মেকানিজম কম, যার কারণে এটা আমরা স্নিফিং এর মাধ্যমে কিন্তু ক্যাপচার করতে পারি। আমাদের ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো হয়, ঠিক আছে, এমনকি ফেসবুকেও মনে করুন আপনার বাসায় বসে কেউ লগ ইন করছে, সেটা আপনি দেখতে পাবেন। হয়তো এক্সাক্ট পাসওয়ার্ডটা আপনি পড়তে পারবেন না, কারণ ফেসবুকে কি হয়, আমাদের ফেসবুকে কিন্তু HTTPS ব্যবহার করে। ঠিক আছে, এই এস মানে কি, এখানে একটা সিকিউর লেয়ার তৈরি করে, হ্যাঁ একটা নিরাপত্তা লেয়ার তৈরি করে দেয়, যার কারণে আমরা দেখতে পারবো যে আপনার ছোট ভাই রাত 3টা বাজে ফেসবুকে লগ ইন করছে না ইউটিউবে, এটা দেখতে পারবেন হয়তো কিছুটা, কিন্তু কি অ্যাকচুয়ালি কি ডাটা ব্যবহার করে লগ ইন করছে অতটা আপনি ক্যাপচার করতে পারবেন না। তো যতটুকু তথ্য পাওয়া যায় সেটাই আমাদের লাভ। আবার অনেক সময় ডিএনএস ট্রাফিকটা পাওয়া যায়, এটাও আমাদের খুব কাজে দেয় যখন আপনি হ্যাকিং এর কাজ করতে যাবেন। তো ইন কেস আপনার ইন্টারনাল নেটওয়ার্কে কোনো তথ্যই আপনি পাচ্ছেন না, তাদের ডিএনএস এর তথ্য যদি পান, আমরা ডিএনএস নিয়ে একটা অ্যাটাক দেখেছিলাম, ডিএনএস জোন ট্রান্সফার, বলেছিলাম যে ওই জোন ট্রান্সফার যদি করতে পারি তখন কি হচ্ছে, আমি তার ইন্টারনাল নেটওয়ার্ক যেটা আছে সেখানে একটা হ্যাকিং এর চেষ্টা করতে পারি তার ইন্টারনাল সার্ভারের অ্যাড্রেস গুলো দিয়ে। হ্যাঁ, তো এরকমটাও যদি আমি জোন ট্রান্সফার করতে নাও পারি, সাপোজ তাদের লোকাল নেটওয়ার্কে আমি আছি, আমি হ্যাক করার আমার উদ্দেশ্য, তো তখন তাদের ডিএনএস ট্রাফিকটা যদি কিছু করতে পারি আমি একটা কাজ করতে পারবো। তো স্নিফিং জিনিসটা কিভাবে কাজ করে আমি একটু ডায়াগ্রাম রেখেছি আপনাদের বোঝার জন্য, যে নর্মালি আমরা যখন কমিউনিকেশন করছি একটা ক্লায়েন্ট থেকে সার্ভারে, এই মনে করুন আপনি সিম্পলি facebook.com এ লগ ইন করতে চাচ্ছেন, সরাসরি আপনি ক্লায়েন্ট আপনার কম্পিউটার থেকে সার্ভারে একটা কি যাচ্ছে, রিকোয়েস্ট যাচ্ছে, এখানে মাঝখানে আপনার রাউটার থাকতে পারে, সুইচ থাকতে পারে, এগুলো নর্মাল জিনিস, এগুলো আমাদের নেটওয়ার্কের অংশ, এটা নর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে। আর যখন আমরা স্নিফিং করি, এই যে স্নিফিং এর এই যে বললাম যে তথ্য চুরি করা যেটা, সেখানে কি হয়, সেখানে এই যে ক্লায়েন্ট এবং সার্ভার থাকে, এখানে আমি হ্যাকার, আমি বসে আমার স্নিফিং এর যে টুলস আছে, আমার যে নেটওয়ার্ক ডিভাইস আছে, সেটার সাথে আমার স্নিফিং টুলসটার একটা কমিউনিকেট করে দিই। ঠিক আছে, এবং তাতে হয় কি, এই ক্লায়েন্ট থেকে সার্ভারে যত ডাটা যাচ্ছে
সব কি হয়, মনে করেন এই যে রাউটারে আমি একটা এরকম অ্যাক্সেস মতো পয়েন্ট মতো করে ফেলেছি, অনেকটা অ্যাক্সেস পয়েন্ট মানে ডাটা ফরওয়ার্ডের মতো একটা ব্যবস্থা করেছে। তাতে কি হয়, এই ক্লায়েন্ট থেকে যখনই কোনো রেসপন্স যাচ্ছে, আমরা আগে ছবিটাতে দেখলাম যে সরাসরি সার্ভারে যাওয়ার কথা, কিন্তু এখানে হ্যাকার বসে থাকার কারণে ক্লায়েন্ট থেকে যখনই ডাটাটা যাচ্ছে আগে এই রাউটার থেকে আমার কম্পিউটারে আসবে, আমার কালি লিনাক্সে আসবে, এখানে আমি এটা দেখতে পাবো, অ্যানালাইজ করতে পারবো, দেন এখান থেকে ঘুরে সার্ভার কম্পিউটারে যাবে। এতে আরো সুবিধা হয়। যেমন আপনার ক্লায়েন্ট মনে করুন কোথাও একটা লগ ইন করতে চাচ্ছে, শুধু এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করা যে সাইট, মনে করুন এরকম কোন একটা সাইটে লগ ইন করতে চাচ্ছে, কি হবে, তার পাসওয়ার্ডটা আগে যাবে রাউটার, রাউটার থেকে কিন্তু আপনার কাছে চলে আসছে। আপনি চাইলে এখানে কয়েক রকম অ্যাটাক দেওয়া যায়, হ্যাঁ, যেমন পাসওয়ার্ডটা তো সহজে পড়েই ফেলতে পারছেন, আমি আপনাদের স্যাম্পল দেখাবো যে অ্যাকচুয়ালি কি কত সহজে পাসওয়ার্ড পড়ে ফেলা যায়। তো পাসওয়ার্ড যেমন আপনি পড়তে পারবেন, আবার অনেক সময় এইখানে পয়জনিং অ্যাটাক দেওয়া যায়। সেটা কেমন, যে উনি যেতে চাচ্ছিল facebook.com এর সার্ভারে, এখানে আপনি এখান থেকে বসে তার নেটওয়ার্কটা কন্ট্রোল করে যে ডাটা প্যাকেটটা আসছে আপনার কম্পিউটার পর্যন্ত আসলো, সেখানে facebook.com নাম দিয়েই আপনি আপনার নিজস্ব ভুলনারেবল কোনো সার্ভারের কোনো ম্যালওয়্যার ইনফেক্টেড কোনো সার্ভারের অ্যাড্রেস সেখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাতে কি হবে, এটা সরাসরি facebook.com এর সার্ভারে রিকোয়েস্ট না গিয়ে আপনার ওই ম্যালিশিয়াস সার্ভারে যাবে, ওই রিকোয়েস্ট রেসপন্স যেটা আসছে ওটাই ক্লায়েন্টের কাছে যাচ্ছে। তো এই উপায়ে যখনই আমরা লোকাল নেটওয়ার্কে থাকছি তখন কিন্তু এই স্নিফিং এর কনসেপ্ট ব্যবহার করে বিভিন্ন রকম অ্যাটাক দিতে পারি, তথ্য আমরা যাচাই বাছাই করতে পারি। তো এই যে স্নিফিং, এই স্নিফিংটা দুই রকমের হয়ে থাকে, আমাদের একটু জানা দরকার, কারণ মডার্ন টেকনোলজিতে কিছু পরিবর্তন এসেছে, যার কারণে প্রথমটা দেখা যায় না, আমি ব্যাখ্যা করিনি। তো দুই টাইপের যে স্নিফিং দেখা যাচ্ছে, এটার প্রথমটার নাম হচ্ছে আমাদের প্যাসিভ স্নিফিং। আমরা ইনফরমেশন গ্যাদারিং এর সময় এই প্যাসিভ শব্দটার সাথে পরিচিত হয়েছিলাম। এটাতে কি করি, প্যাসিভ মানে ইনফরমেশন গ্যাদারিং এ আমাদের উদ্দেশ্য ছিল বা আমাদের কার্যের পদ্ধতি ছিল যে আমরা সরাসরি টার্গেটকে কোনো নোটিফাই করব না, কোনো কিছু বুঝতে দিব না বা বলতে দিব না, সরাসরি টার্গেটের সাথে আমরা ইন্টারাক্টও করব না, কিন্তু আমরা তথ্য পেয়ে যাব। আর অ্যাক্টিভে এখানেও আর যেটা করা যায় সেটা কি অ্যাক্টিভে কি হয়, সরাসরি আমার যে টার্গেট, মনে করুন আমার একই নেটওয়ার্কে থাকা যে রাউটার যেটা আছে সেই রাউটারে আমি আমার টুলস যেটা আছে এটা রান করে দিব, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ স্নিফিং। তো এই প্যাসিভ স্নিফিং জিনিসটা কেমন, এটা তো আমরা ইনফরমেশন গ্যাদারিং এর সময় দেখে এসেছি, কিন্তু এই হ্যাকিং এর সময় জিনিসটা কেমন হয়ে থাকে, আমরা আপনাদের নেটওয়ার্ক ক্লাসে আমি আপনাদের হাব সম্পর্কে পড়িয়েছিলাম। হাব কি করে, হাব কিন্তু হাব হচ্ছে কি আপনাদের ওই সুইচের মতো ডিভাইস, সুইচ হচ্ছে হাবের পরবর্তী ভার্সন। তো আপনার যত ডাটা আসছে, মনে করুন এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এ কম্পিউটার থেকে বি কম্পিউটারে ডাটা সেন্ড হবে, সে সেন্ড করতে চাচ্ছে, হাবে সেন্ড করলে কি হয়, এ থেকে এই হাবে যখনই ডাটা যাচ্ছে, হাব থেকে ওর সাথে যদি আরো 4-5টা কম্পিউটার কানেক্টেড থাকে, তো সবার কাছে, হ্যাঁ সবার কাছে সেই ডাটাটা সেন্ড করে দেয়। ঠিক আছে, হাবের এটা একটা ফাংশনালিটি বা একটু স্টুপিড টাইপের হাব, যে ওর পাঠানোর কথা ছিল শুধু বি নাম্বার কম্পিউটারে, কিন্তু যখনই আমি ডাটাটা সেন্ড করলাম ও একসাথে সবার কাছে এটা সেন্ড করে দিচ্ছে। তো এটা আমাদের প্যাসিভ স্নিফিং হয়ে থাকে এখানে। কারণ কি, আমি মনে করি এই যে মাঝখানে সাদা কম্পিউটারটা, এটা আমি হ্যাকার, আমি এখানে লোকাল নেটওয়ার্কে অ্যাক্সেস নিয়েছি, আমি কিন্তু এখানে বসে হাবকেও কোনো টুলস রান করি নাই, এই যে এ বি কম্পিউটার এখানে এআরপি প্রোটোকল, মনে করেন এনম্যাপ স্ক্যান যেগুলো আছে বা নেট ডিসকভার আপনাদের ল্যাবটা আছে, এরকম কিছুই রান করিনি। তারপরও যখনই এই নেটওয়ার্কে কোনো কমিউনিকেশন হবে তখন কিন্তু এই ডাটাটা সরাসরি আমার কম্পিউটারে একটা কপি চলে আসবে, এবং যখনই এটা চলে আসবে আমার হ্যাকিং এর যে টুলস আছে আমি এটা দিয়ে সহজেই সেটাকে ক্যাপচার করে ফেলবো। এটা প্যাসিভ স্নিফিং। এটা এক সময় খুব ভালো হতো, কিন্তু বর্তমানে এই হাব যে ডিভাইসটা আছে এটা বিভিন্ন সীমাবদ্ধতা, যেমন একটা সীমাবদ্ধতা দেখতেই পাচ্ছেন যে সে সবার কাছে ডাটাটা সেন্ড করে দেয়। তো এরকম সীমাবদ্ধতার কারণে বর্তমানে হাব জিনিসটা ব্যবহার করা হয় কম। ঠিক আছে, হাব তেমন ব্যবহার করা হয় না, সুইচটা এখনকার দিনে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো তারপরও মাঝে মধ্যে হাব কোথাও কোথাও দেখা যেতে পারে। আর সুইচে যখন আমরা অ্যাটাক দিব ওখানেও এই প্যাসিভ স্নিপিং এর একটা কনসেপ্ট কাজে লাগবে। ঠিক আছে, তো এটা বোঝা গেল। আর এরপরে যেটা অ্যাক্টিভ স্নিফিং, ওই আগের স্লাইডে যেটা বললাম যে আমরা কি করি, এখানে সরাসরি আমার যে নেটওয়ার্ক ডিভাইস যেটা আছে ওটা
তারপর সেন্ডার, এদের রিসিভার, এটার মাঝখানে বসে আমি আমার ডাটাগুলো ক্যাপচার করা শুরু করি। আমি একটা লক মতো করে নিই, টার্গেট লক যেরকম একটা বিষয়, যে এক্স্যাক্টলি ওই টার্গেট থেকেই এই সেন্ডার যে কম্পিউটার, ওখান থেকে যে ডাটা আসছে, আমি চাইলে ওভাবে স্পেসিফিক ভাবে বলে দিয়েও আমি ডাটাটা কি ক্যাপচার করতে পারি বা ডাটাটা পড়তে পারি। আবার এই অ্যাক্টিভ স্নিফিং এর মাধ্যমে আমি ওই যে আপনাদের একটু আগে বললাম যে যদি আমি চাই এখানে বসে কিছু ডাটা পরিবর্তন করে দেওয়া সম্ভব হয়ে থাকে অনেক সময় নির্দিষ্ট কিছু অ্যাটাকে। ঠিক আছে, তো এই নেটওয়ার্ক ট্রাফিক মাঝে মধ্যে চেঞ্জ করে ফেলা সম্ভব হয়। আর এটা মূলত সুইচ বেসড যে নেটওয়ার্ক আছে, ওই হাব গুলোতে তো অটোই আপনার তথ্য দিতে থাকবে, আপনার স্নিফিং এর হ্যাকিং এর কোনো দরকার পড়বে না। আর এই সুইচ বেসড যে নেটওয়ার্ক গুলো, এটা তো একটু স্ট্রিক্ট। সুইচ তো শুধুমাত্র নির্দিষ্ট কম্পিউটারের কাছেই ডাটাটা আদান প্রদান করতে পারে, এটা ইন্টেলিজেন্ট। যার কারণে আমাদের তখন এই অ্যাক্টিভ স্নিফিং বা এই হ্যাকিং এর বিভিন্ন যে মেথড, সেগুলো আমাদেরকে প্রয়োগ করার প্রয়োজন পড়ে। আরেকটা বিষয়, আমাদের এই একটা লিস্ট কাজে লাগবে, যে আমরা গণহারে যে কোনো জায়গায় স্নিফিং করে সচরাচর সফলতা পাবো না। কেন পাবো না? কারণ নির্দিষ্ট কিছু প্রোটোকল আছে, সেগুলোতেই সাধারণত মানে এক্সাক্ট তথ্যটা পাওয়া যায়। কেমন? এই যে প্রথমে যেটা বললাম এইচটিটিপি প্রোটোকল, এই প্রোটোকলটাতে কি হচ্ছে, আমি যখনই কোনো ওয়েবসাইটে এই এইচটিটিপি প্রোটোকল দিয়ে কমিউনিকেশন করছি, সেটা একদম ক্লিয়ার টেক্সট আকারে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার টেক্সট মানে কি, এই যে আপনারা ইংরেজিতে এখানে যেমন লেখা দেখতে পাচ্ছেন, আপনি ওই হ্যাকিং এর টুলসটা আমি যেটা দেখাবো ওয়্যারশার্ক, ওটা দিয়ে বা অন্য কোনো টুলস দিয়ে যদি আপনি ডাটাটা ক্যাপচার করেন, একদম এরকম ইংরেজিতে লেখাটা দেখতে পাবেন। তো যার কারণে এই এইচটিটিপি প্রোটোকলটা খুবই ভুলনারেবল বা এফেক্ট হতে পারে। এরপরে আরেকটা প্রোটোকল আমাদের এখানে ভালো এফেক্টিভ হয়, সেটাও কি এসএমটিপি। এসএমটিপি আমরা আপনাদের বুঝিয়েছিলাম যে এটা আপনাদের ওই মেইল ট্রান্সফার যেটা হচ্ছে সেটার জন্য এই, হ্যাঁ হ্যাঁ, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ওখানেও কিন্তু এই কোনো এনক্রিপশন ব্যবহার করা হয় না, নিরাপত্তা ফিচার ব্যবহার করা হয় না। যার কারণে ওই এসএমটিপি প্রোটোকলের ক্ষেত্রেও কিন্তু আমরা এই স্নিফিং এর কনসেপ্ট ব্যবহার করে কোনো তথ্য আমরা ক্যাপচার করতে পারবো। এরপরে যেটা পপ আইম্যাপ, যেটা আপনাদের বলেছিলাম, এই পপ আইম্যাপও কিন্তু এসএমটিপির সাথেই কাজ করে। এসএমটিপি যখন আমি হচ্ছে গিয়ে সেন্ড করছি, ইমেল সেন্ড করছি, তখন এসএমটিপিটা ব্যবহার করা হয়। আর ওই পাশে যখন রিসিভ করছে, হ্যাঁ, তখন আমাদের কিন্তু এই পপ আইম্যাপ প্রোটোকল গুলো ব্যবহার করা হয়। কোথাওই কোনো আমাদের এনক্রিপশনের ব্যবস্থা নেই, যার কারণে আমি স্নিফিং যদি করতে যাই, এই প্রোটোকল গুলো আমার খুব ভালো একটা টার্গেট হতে পারে। আমি এখান থেকে অনেক তথ্য পাবো। আর এরপরে যেটা বললাম টেলনেট, ঠিক আছে, টেলনেটে আমি অনেক তথ্য পাবো, কিন্তু যদি আমি এখানে এসএসএইচ করতে চাই, সেটাতে কিন্তু আমি এরকম তথ্য পাবো না, সব এনক্রিপ্ট হয়ে থাকে। তো এনক্রিপ্ট হলে কেমন দেখা যায়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমি এখন আমার কালি লিনাক্স যেটা আছে সেটা রান করি। তো স্নিপিং এর আগে আমাদের আরেকটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ হ্যাঁ, ভিওআইপি যেটা আছে ওই ট্রাফিকও দেখা পসিবল হয়। তো স্নিফিং এর জন্য আমাদের দুইটা মোড সম্পর্কে একটু জানা প্রয়োজন। একটা হচ্ছে প্রমিসকাস মোড, আরেকটা হচ্ছে মনিটর মোড। ঠিক আছে, মনিটর মোড আর প্রমিসকাস মোডের পার্থক্য কোনটা? আমরা যখন নর্মালি ওয়্যার্ড কোনো কানেকশন থাকছি, মানে তার দিয়ে যে ইন্টারনেট কানেকশনটা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই প্রমিসকাস মোড আপনাদের বিভিন্ন টুলসে বা বিভিন্ন মেথডে আপনি এই দুইটা নাম পাবেন। তো এর জন্য আমাদের জেনে রাখা প্রয়োজন। যদি ওয়্যার্ড কানেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের প্রমিসকাস মোডটা কাজে লাগে। এটা দিলে সুবিধা কি, ওই যে স্নিফিং এর জন্য যে ডাটা গুলো আপনার যাচ্ছে নেটওয়ার্ক দিয়ে, আপনি যখনই স্নিফিং করতে যাবেন, সেই ডাটা গুলো আপনার ওখানে ক্যাপচার হবে। আপনাদের ওয়্যারশার্কে এখনই আমরা দেখতে পাবো সেটা কেমন হয়। আর মনিটর মোডে কি হয়, মনিটর মোডটা হচ্ছে মেইনলি ওয়াইফাই যে কানেকশন যেটা হচ্ছে, সেই ওয়াইফাই কানেকশনে যে ডাটাটা পাস হচ্ছে, সেটা ক্যাপচার করতে গেলে আপনাকে এই মনিটর মোড ব্যবহার করতে হবে হ্যাকিং টুলসে। তো আমরা এখন অ্যাপ্লিকেশনে চলে যাই। আমরা অনেক থিওরি বা কনসেপ্ট বুঝলাম। আমাদের প্রথম যেই টুলসটা এই স্নিফিং এর জন্য কাজে লাগবে বা এই হ্যাকিং এর জন্য কাজে লাগবে, সেটার নাম হচ্ছে ওয়্যারশার্ক।
এই যে স্নিফিং এন্ড স্পুফিং যে সেকশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরো কিছু টুলস আছে আমাদের ম্যাক চেঞ্জার বা এগুলো তেমন প্রয়োজন পড়ে না। ওয়ারশাক যে টুলসটা আছে এটাই মনে করুন খুবই ভালো এবং এটার অনেক ফাংশনালিটি পাওয়া যায়। তো এখানে আমি বর্তমানে কি আছি, কালি লিনাক্সে আছি। এখানে যখন আমি এই ওয়ারশাক টুলসটা রান দিব, সে কি করবে, শুধুমাত্র আমার এই কালি লিনাক্স কম্পিউটারটা থেকে অন্য কোনো সার্ভারে যদি কোনো কমিউনিকেশন হয় বা যেই ডাটাটা ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু ক্যাপচার করবে। আমি কিন্তু এখনো অন্য কোনো কম্পিউটারে অ্যাটাক দেইনি, ঠিক আছে? এটা কনফিউজ হওয়া যাবে না। আমি শুধুমাত্র আমার এই কম্পিউটার থেকে আমি স্ক্যান দিব, ঠিক আছে? আমি নো ইন্টারফেস ফাউন্ড দেখাচ্ছে, কি আজব ব্যাপার। এক মিনিট, আমার এখানে সেটিংসে কোনো সমস্যা হয়েছে সম্ভবত, যার কারণে ওয়ারশার্কে কোনো ইন্টারফেস দেখাচ্ছে না। ঠিক আছে, আমি যে ইন্টারফেস দিয়ে এখানে ডাটাটা ক্যাপচার করবো এটার একটা লিস্ট কিন্তু এখানে দেখায়, ঠিক আছে? আমার এটা এখানে শো করছে না। আমি দেখি কাহিনী কি। এটা তো এখানে অ্যাভেলেবল আছে, আমি এটা ক্লোজ করে দিই। আমি টার্মিনাল থেকে রান করে দেখি যে সুডো দিয়ে এটা রান করলে কোনো কাজ হয় কিনা। আমি নরমালি রান দিলে আসছে না। জি, একটা ইন্টারফেস আসছে স্যার। হ্যাঁ, এবার আসছে। ওই প্রথমবার নরমাল ইউজার হিসেবে দিয়েছিলাম তো, যার কারণে আমার ডাটাটা মানে ইন্টারফেসটা এখানে শো করেনি প্রথমবার, এখন কিন্তু শো করছে। কারণটা কি, এই যে স্নিফিং যে আমরা করব, আমরা কি কোথায় স্নিফিং করছি, আমরা নেটওয়ার্কে যে কমিউনিকেশন হচ্ছে আমাদের কম্পিউটার থেকে বাইরের ইন্টারনেটে, সেই জায়গায় আমরা এই টুলসটা রান করব। আর ওই কমিউনিকেশন গুলো কিভাবে হয়, আমাদের কম্পিউটারের যে কার্নেল যেটা আছে, আপনার কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণকারী যে সফটওয়্যারটা, হ্যাঁ, ওই জায়গায় ওই কার্নেল থেকে আপনার বা দূরের ইন্টারনেট যেটা, ওই জায়গাটা একটা প্রসেস চলে থাকে, ঠিক আছে? যার কারণে যখনই আমরা এই স্নিফিং জাতীয় কিছু করতে যাব নেটওয়ার্ক রিলেটেড, তখন আমাদের এই রুট অ্যাক্সেস সম্পন্ন হয়ে নেওয়া লাগবে। না হলে কি হচ্ছে, যখন আপনি রুট হচ্ছেন, আমি এখানে রুট হলাম, আমার কিন্তু হার্ডওয়্যার অ্যাক্সেস পেয়ে গিয়েছি, ঠিক আছে? তো আমি এখানে যেটা করব, আমার যেহেতু এখানে আপনি দেখতেই পেলেন যে আমার এই ইন্টারফেস দিয়ে আমি এখানে যুক্ত আছি আমার কালি লিনাক্স ভার্চুয়াল বক্সের নেটওয়ার্কে। তো আমি কি করব, এই EH0 ইন্টারফেসটা এখান থেকে সিলেক্ট করে দেবো, স্টার্ট ক্যাপচার দিলেই আমার এখানে ক্যাপচার শুরু হবে। তো আমি ইন্টারফেসটার সাথে একটু পরে পরিচয় করাচ্ছি। আগে দেখুন, এই যে আমার এখানে ওয়ারশাক চলছে, চলুক। আমি নতুন আরেকটা ট্যাব অন করি। এই ট্যাব অন করে আমি সিম্পলি আমাদের youtube.com যেটা আছে সেখানে অথবা আমি nmap দিয়ে একটা স্ক্যান দিই, nmap দিয়ে একটা সিন স্ক্যান দিই, ঠিক আছে? .nmap.org আমি এটা দিই, সিম্পলি একটা সিন স্ক্যান দিচ্ছি। এটাও সুডো করে নিতে হবে। দেখুন, এই জায়গায় আমার এখান থেকে কিন্তু একটা সিন স্ক্যান যাচ্ছে, আর ওদিকে এই যে ওয়্যারশার্কে দেখুন সবকিছু এটা ক্যাপচার করা শুরু করে দিয়েছে। যত ডাটা আদান প্রদান হচ্ছে সবগুলো এখানে ক্যাপচার করছে। আমি এটা ক্লোজ করে দিই, নাহলে এখানে হিউজ ডাটার একটা লিস্ট হয়ে যাবে। আমি ক্লোজ করেছি, তারপরে দেখুন এখানে ডাটা ক্যাপচার করছে। কারণ কি, ওই যে একটা কমিউনিকেশন ক্লোজ হতে গেলেও আমাদের কিন্তু বিভিন্ন ফ্ল্যাগ সেন্ড করে ডাটাটা এখানে ক্লোজ হতে। তো আমি এটার উপরের দিকে যাই। তো এবার আমি ইন্টারফেসটার সাথে একটু পরিচয় করা। এখানে হয়তো একটু ছোট দেখা যাচ্ছে, এটা বড় করার কোনো ওয়ে নেই। আপনাদের নিজেদের কালি লিনাক্সে একটু রান করে ফেলুন, তাহলে বেটার হয়। তো এই ইন্টারফেসটা কি, তো এই যে উপরে লাল বাটনটা দেখতে পাচ্ছেন, এটা দিলে আমার কি হচ্ছে দেখুন, এবার ক্যাপচার করা স্টপ করে দিয়েছে, ঠিক আছে? এখন আর কোনো তথ্য যতই আপনি সেন্ড করুন, এখানে আমি আবার স্ক্যান দিলে সেটা কিন্তু এখানে ক্যাপচার করবে না। আর যখন আমি নতুন করে স্ক্যান দিতে চাচ্ছি স্টার্ট, তখন আবার এই যে নীল যে বাটনটা আছে এটা দিলে আমার ক্যাপচার করা শুরু হয়ে যাবে। এই যে আপনি এখানে ক্যাপচার করেছেন, এটা ব্যাখ্যা পরে আসছি। আপনি যদি চান এই পুরোটা একটা ফাইল আকারে সেভ করে রাখতে পারেন, এটা একটা ভালো জিনিস। আপনি কি করতে পারেন, এই যে এখানে সেভ দিস ক্যাপচার ফাইল, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা দিলে এই পুরো ফাইলটা সেভ হয়ে যাবে। আপনি যদি চান এটা ডিলিট করতে, সেটাও সম্ভব। আর যদি
কোনো এটা রিলোড দিতে পারেন, আবার অন্য কোনো ফাইল মনে করুন আগে থেকে আপনার ক্যাপচার করা কোনো ফাইল আছে, সেটা আপনি ওপেন করতে চাচ্ছেন, তখন এই ফাইলে গিয়ে ওপেন সেকশনে গেলেই আপনি খালি ওই ওই নামটা বলবে যে আপনি কোনটা দিতে চাচ্ছেন। আমার এখানে কতগুলো ক্যাপচার করা আছে অন্য ফাইল, তো সেটা দিলে ওপেন হয়ে যাবে। তো এবার আমরা ইন্টারফেসটাতে আসি, যে এখানে কি বোঝাচ্ছে। এখানে একটা ফিল্টার অপশন আছে, আমি ফিল্টারে পরে যাই, আমি এই রেজাল্ট গুলোতে আগে যাই। তো দেখুন এটাতে যদি আমি ক্লিক করি, এই যে প্রথমে কি প্রোটোকল ব্যবহার করছে, কোন সময়ে আমার স্ক্যানটা হয়েছে, কি টাইপের বা ডেস্টিনেশন কি ছিল, মানে কোন আইপি, যেমন এখানে দেখুন সোর্স আইপি অ্যাড্রেস 10.024, এটা আমার কালি লিনাক্সের আইপি অ্যাড্রেস। এখান থেকে আমার রাউটারের যে আইপি অ্যাড্রেসটা 192.168.0.1, এটা গেটওয়ে, মানে আপনার আইএসপি তে বাসায় নেটওয়ার্ক কানেকশন দিয়ে গেছে, তার ওই নেটওয়ার্কের সাথে আপনি কোন আইপি দিয়ে কমিউনিকেট করবেন। আপনাদের সবারই প্রায় এই আইপি অ্যাড্রেস দিয়ে কি বাসায় কমিউনিকেশন হয়ে থাকে, রাউটারের আইপি অ্যাড্রেস, ঠিক আছে, এটা ইউনিভার্সাল একটা বিষয়। কারো কারো ক্ষেত্রে 0.1 হয়, আবার কারো কারো ক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা 1.1 হয়ে থাকে, লাস্টের 2 ডিজিট। তো কি হচ্ছে দেখুন, আমার এখানে প্রথমে ডিএনএস একটা রিকোয়েস্ট গিয়েছে, ডিএনএস প্রোটোকল ব্যবহার করে। তো আমি এটা এখানে ক্লিক করলে, যেটাতে ক্লিক করছি সেটার বিস্তারিত এই দেখুন নিচে আরেকটা অংশ দেখাচ্ছে, এই যে নেটওয়ার্ক প্যাকেটটা যাচ্ছে একদম খুঁটিনাটি সহ এখানে সব উল্লেখ করা থাকে। আমি যদি এখানে একটা একটা ক্লিক করি, এখানে ইন্টারফেস আইডি, অ্যারাইভাল টাইম কি ছিল, কোন সময়ে কি গিয়েছে, হ্যাঁ এই নেটওয়ার্ক প্যাকেট যেটা, কাইন্ডলি সবাই একটু মিউট রাখবেন, হ্যাঁ, কারণ হঠাৎ করে শব্দ হলে মনোযোগটা নষ্ট হয়ে যায়। তো কি বলছিলাম জানি, এই ফ্রেম সেকশনটাতে আপনার এই আপনার ক্যাপচারের তথ্য বা কত বাইট ডাটা আদান প্রদান হয়েছে সেটা নিয়ে তথ্য দেখাবে। এটা কাজে হালকা পাতলা লাগে। আপনার ইথারনেট যেটা আপনার এই যে ডেস্টিনেশন এবং সোর্সের ম্যাক অ্যাড্রেস সহ, ঠিক আছে, আপনার এই জায়গাটাতে শো করছে। আপনি যদি চান এখানে গেলে আরো বিস্তারিত শো করবে। এরপরে ইন্টারনেট প্রোটোকল ভার্সন যে সেকশনটা আমি বলেছিলাম যে আমরা নর্মালি এখানে আইপি ভার্সন 4 ব্যবহার করছি, ঠিক আছে। আপনাদের কখনো কখনো আইপি ভার্সন 6 আপনারা ফেস করতে পারেন। তো এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন সেকশনটাতে এই জিনিসটা বলছে যে কি প্রোটোকল ব্যবহার করেছি, টোটাল লেংথ কি ছিল, ঠিক আছে, এবং এটা কত সময় এটা লিভ করবে, 64 সেকেন্ড এটা টাইম টু লিভ হয়ে থাকে। এটা কি প্রোটোকল ব্যবহার করেছে, এখানে ইউডিপি প্রোটোকল ব্যবহার হয়েছে। আমি কিন্তু ডিএনএস এর নাম দিয়েছি, তো দেখুন এই ডিএনএস এর ভিতরেও কিন্তু ইউডিপি প্রোটোকলটা এখানে ব্যবহার হচ্ছে। এটা আমি কিভাবে বুঝতে পারলাম, এখানে আমার পুরো ক্যাপচার যেটা করেছে সেখান থেকে বুঝতে পারছি। ইউডিপি রিলেটেড তথ্যগুলো আমার এখানে শো করছে। দেখুন কোন পোর্ট থেকে, আমার কম্পিউটারে 46,608 নাম্বার যে পোর্ট আছে সেখান থেকে ডাটা যাচ্ছে, এবং ডেস্টিনেশন পোর্ট ছিল 53 কিন্তু বাই ডিফল্ট ডিএনএস এর পোর্ট হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের এখানে ডিএনএস রিকোয়েস্ট যাচ্ছে, ঠিক আছে, কিন্তু প্রথমে আগে ইউডিপি ইনিশিয়েট হচ্ছে এবং কত পোর্ট থেকে কত পোর্টে যাচ্ছে সেই বিস্তারিতটা শো করছে। আর এই যে সেকশনটা এই ডিএনএস, এই জায়গাটা হচ্ছে কি ওই প্রোটোকল রিলেটেড তথ্য থাকে। কখনো কখনো এই জায়গাটা আপনার ওই পাসওয়ার্ড রিলেটেড তথ্যগুলো বা এরকম সেন্সিটিভ তথ্যগুলো পাওয়া যায়, ঠিক আছে। এটা আমাদের টিসিপি কমিউনিকেশন আমি বলেছিলাম যে বিভিন্ন ফ্ল্যাগ ব্যবহার করে এইটার হিসাব রাখা হয় যে কি রিকোয়েস্ট যাচ্ছে কি রিকোয়েস্ট আসছে। তো এখানেও দেখুন এই ডিএনএস এর জন্য কিছু ফ্ল্যাগ আছে। খুব বেশি মাথা নষ্ট হবে এটা করতে গেলে, কারণ এই যে নিচে যে সেকশনটা দেখতে পাচ্ছেন মূলত ডাটা এই কমিউনিকেশন যেটা হচ্ছে সবগুলো এই হেক্সাডেসিমাল ফরম্যাটে, যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটে ডাটা এখানে আদান প্রদান হচ্ছে। ওয়ারশার্ক টুলসটা এই ডাটাটাকে অ্যানালাইজ করে আমার এখানে সুন্দর একটা হিউম্যান রিডেবল একটা ফরম্যাটে, কালারিং একটা ফরম্যাটে আমার এখানে শো করছে। নরমাল এই যে নিচের যে সেকশনটা এটা পুরো হেক্সাডেসিমালে। তো যাই হোক, কোথায় ছিলাম যেন, হেক্সাডেসিমাল, হ্যাঁ। তো এরপর এটা তো আমি ইন্টারফেসটার একটু পরিচয় পেলাম যে আমার এইখানে আউটপুট আসবে, আমি যেটা যেটা ক্যাপচার করছি সেই আউটপুটটা এখানে আসবে। আর সেটার বিস্তারিত আমি যদি জানতে চাই, কোন যেমন এখানে যে টিসিপি প্রোটোকল দেখা যাচ্ছে, আমি যদি এটাতে ক্লিক করি, এটা জাস্ট নিচেরটাই যদি দেখি কোন পোর্ট থেকে যাচ্ছে, ডেস্টিনেশন পোর্ট কত 443 আমি দিয়েছিলাম কিন্তু scanme.nmap.org, ঠিক আছে। এটাতে ওইটার পোর্ট 443 তে একটা রিকোয়েস্ট যাচ্ছে, এটা কোন আইপি অ্যাড্রেসে গিয়েছে
45 আইপি অ্যাড্রেসে। এখানে দেখুন আমরা এই যে সিন প্যাকেট, যেটা এই যে দেখতে পাচ্ছেন খুব ছোট করে লেখা সিন প্যাকেট, এই যে প্রথমে আমি সিন স্ক্যানে কিন্তু দিয়েছিলাম, যার কারণে প্রথমে সিন প্যাকেট দিয়েছে, এরপরে আমার এসিকে প্যাকেট, ওখান থেকে একটা রেসপন্স এসেছে, ঠিক আছে। আর লাস্টে না, এখানে সবই সেন্ড হচ্ছে। দেখুন সোর্স থেকে ডেস্টিনেশন, আমার কালির থেকে এই আইপিতে প্রথমে সিন প্যাকেট যাচ্ছে, পরে এসিকে প্যাকেট যাচ্ছে। এটা কারণ কি, মানে আমার তো এসিকে তো রেসপন্স ব্যাক করার কথা, সেটা হচ্ছে না, কারণ আমি এখানে দিয়েছিলাম এই এনম্যাপের ওই স্ক্যান, ঠিক আছে। স্ক্যানের বদৌলতে এরকম অ্যাবনর্মাল ভাবে প্যাকেট যাচ্ছে, যাই হোক সেটা বিষয় না। এবং এই যে দেখুন এই 14 নাম্বারে যেটা আছে, এটাতে ওই সার্ভার থেকে আমাকে একটা রেসপন্স দিয়েছে, সেটা কি রিসেট এবং এসিকে, এই রেসপন্সটা আমার দিয়েছে। আমি এটাতে ক্লিক করার পরে এই দেখুন আমার ওই সার্ভারের পোর্ট 80 যেটা ছিল, সেই পোর্ট 80 থেকে আমার ডেস্টিনেশন, আমার কম্পিউটারের 62,058 নম্বর পোর্ট যেটা, সেখানে একটা রেসপন্স এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা ওয়্যারশার্ক টুলস ব্যবহার করে একদম খুঁটিনাটি ইন ডিটেলস কত তথ্য আমি বের করে ফেলতে পারছি। তো শুধু এতটুকুই না, এই যে ফিল্টার সেকশনটা বলছি বারবার, এটা আমি মনে করি সবচেয়ে পাওয়ারফুল সেকশন এই ওয়্যারশার্কের। কারণ কি, এই যে এত এত ডাটা এসেছে, আমি এখান থেকে একটা একটা কিভাবে চেক করাটা আমার জন্য পসিবল না। এত ডাটা থেকে খুব ইন্টেলিজেন্ট ওয়েতে আমার এই ওয়্যারশার্কের স্ক্যানের আউটপুটটা দেখাতে পারে, মানে ফিল্টার করে দেখাতে পারে। কেমন, যেমন আমি যদি চাই সিম্পলি এখানে দেখুন আমি ক্লিক করার সাথে সাথে আমার শুধু আইপি ক্লিক করার সাথে সাথে অনেকগুলো সাজেশন দেখাচ্ছে। আমি আপনাদের চিট শিটের একটা লিংক দিয়ে দিব, ওখানে গেলেও আপনারা এখানে ফিল্টারের যে কমান্ড গুলো আছে সেগুলো একটা লিস্ট পেয়ে যাবেন। মুখস্থ বা ভয় পাওয়ার কিছু নাই, আমি বুঝিয়ে দিই কাহিনী কি হচ্ছে। দেখুন IP.ADR, এটা দিয়ে বোঝাচ্ছি আইপি অ্যাড্রেস। আপনারা যারা প্রোগ্রামিং করেছেন, প্রোগ্রামিং এ এই লজিকটা ব্যবহার করা হয়, ডাবল ইকুয়ালস, ঠিক আছে। এই ওয়্যারশার্কে ফিল্টার দিতে গেলেও এখানে আপনার ডাবল ইকুয়ালস দিতে হবে। দিয়ে এরপর আমি কি বলছি, যে আমি এখানে ফিল্টার করতে চাচ্ছি যে সকল আইপি অ্যাড্রেসটা এই 45.3 মানে ওই এনম্যাপ অফিসিয়াল সাইটের আইপি অ্যাড্রেস, যেটা শুধু ওই রিলেটেড গুলো আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে। সাপোজ তো আমি যদি দেই 45.33.32.15, মাই মিস্টেক 156, এটা যদি এখন আমি এন্টার প্রেস করি, আমার এটা কি শুধু এই আইপি অ্যাড্রেস রিলেটেড স্ক্যান গুলো শো করবে। দেখুন এই যে সবগুলোর হয় সোর্সে অথবা ডেস্টিনেশনে এখন দেখুন এই আইপি অ্যাড্রেসটা রয়ে গিয়েছে, শুধু এইটা রিলেটেড স্ক্যানের আউটপুট শো করছে। তো তারপরেও হিউজ এখানে রেজাল্ট। কারণ কি, কারণ আমরা এনম্যাপে সিন স্ক্যান দিয়েছিলাম, অনেক প্যাকেট সেন্ড করার কথা। তো এই যে এটা ইন্টেলিজেন্ট কেন বললাম, দেখুন আমি যখন এখানে এখন গ্রিন বাটন হয়ে আছে, আমি যদি এটা একটু মুছে দিই, দেখুন এখন এটা রেড কালার হয়ে গেল। কারণ কি, ওয়্যারশার্ক নিজে থেকেই ডিটেক্ট করতে পারে এই যে আমি এখানে কমান্ড দিতে চাচ্ছি এটা কি আদৌ ভ্যালিড না ইনভ্যালিড। এটা ইনভ্যালিড কমান্ড, কারণ এখানে দেখুন আমার আইপি অ্যাড্রেসটা ইনকমপ্লিট, যার কারণে ও নিজে থেকে আমাকে এখানে একটা অ্যালার্ট দিচ্ছে, যেটা রেড মার্কিং করে দিচ্ছে যে এটা তুমি যদি রান দাও কোনো আউটপুট কিন্তু পাবা না, ঠিক আছে। আমি আবার আইপি অ্যাড্রেসটা রেখে দিই, এখন দেখুন এটা গ্রিন কালার হয়ে গেছে, এই রিলেটেড তথ্য শো করছে। তো আমি যদি চাই শুধুই কি আইপি অ্যাড্রেস না, এটার আরো ফাংশনালিটি আছে। একটা এক্সাম্পল যদি দেখি, আমি এটা ক্লোজ করে দিলাম, ডান দিকে দিলে আমার এটা ক্লোজ হয়ে গেল। এরপর আমি যদি চাই সিম্পলি টিসিপি রিলেটেড দেখতে চাচ্ছি, আমি শুধু এটা যদি সার্চ দিই তাহলে কি করবে, শুধুমাত্র টিসিপি প্রোটোকল যারা ব্যবহার করেছে সেই ডাটা প্যাকেট গুলো আমার এখানে শো করবে। এই যে আমি মাত্র একটু আগেই আপনাদেরকে একটা লিস্টের কথা বললাম যে সব প্রোটোকলে আমি এফেক্টিভলি বা এত ভালো তথ্য পাবো না, কারণ অনেক জায়গায় কিছু প্রোটোকলে সিকিউরিটি মেকানিজম অ্যাপ্লাই করা থাকে। তো মনে করুন এরকম কোন প্রোটোকল এইচটিটিপি বা এসএমটিপি, আমি একটা নেটওয়ার্কে এরকম ক্যাপচার করেছি, আমি চাচ্ছি তাদের এখানে এসএমটিপির কোনো তথ্য আছে কিনা, বলেছিলাম যে এসএমটিপি ভুলনারেবল হতে পারে। দেখুন এটা দিলাম, না এখানে এসএমটিপি রিলেটেড কোনো ডাটা ক্যাপচার করেনি, তাই এটা শো করছে না। আবার এখানে আমি আরো একটা ফাংশনালিটি অ্যাড করতে পারি, ওই যে আমরা গুগল হ্যাকিং ক্লাসে একটা কনসেপ্ট পড়েছিলাম যে আমি চাইলে দুইটা জিনিস একসাথে সার্চ দিতে পারি, এসএমটিপি অর টিসিপি। এই দেখুন চাইলে হয় তুমি এসএমটিপি রিলেটেড তথ্য দেখাও অথবা টিসিপি রিলেটেড তথ্যগুলো দেখাও। হ্যাঁ, এইভাবেও আমি এখানে ফিল্টারটা স্পেসিফাই করে দিতে পারি। তো কি করতে পারছি, আমি এই যে ফিল্টারটা করছি এখানে একটা শুধু প্রোটোকল স্পেসিফাই করেও, একটা প্রোটোকলের নাম দিয়ে হোক অথবা
দুইটা এন্ড অপারেটর এখানে ব্যবহার করতে পারি, যে এই অপারেটর এই প্রোটোকল এবং ওই প্রোটোকল থাকতে হবে, এটা একটা জিনিস। আবার আরেকটা আপনাদের কাজে লাগবে, সেটা হচ্ছে আমি পোর্ট স্পেসিফাই করে দিতে পারি। যেমন আমি চাচ্ছি যে টিসিপি ডট পোর্ট, ঠিক আছে, আমার কম্পিউটারের বা আমার শুধু টিসিপি কোনো পোর্টের ডাটা যদি হয়ে থাকে, আমি মনে করুন আমার 443 উল্লেখ করে দিলাম, যে শুধু এই পোর্ট দিয়ে টিসিপির এই পোর্ট দিয়ে কোনো কমিউনিকেশন হয়েছে কিনা। দেখুন এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6টা 5টা প্যাকেট দেখা যাচ্ছে বা 5টা কমিউনিকেশন লাইন দেখা যাচ্ছে, যে এরা কিন্তু পোর্ট 443 তেই কমিউনিকেশন করছে। একবার আমার সোর্স থেকে ডেস্টিনেশনে গিয়েছে পোর্ট 443 ব্যবহার করে, আবার ডেস্টিনেশন থেকে আমার সোর্সে প্যাকেট এসেছে। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করে দেখুন, এই যে আমার সোর্স পোর্ট ছিল 443, ওইখানে সার্ভার থেকে এসেছে। আর এখানে আমি যখন ডাটা সেন্ড করেছি তখন এই দেখুন নিচে ডেস্টিনেশন পোর্ট ছিল 443। তো এটা এই ফিল্টারটা ভালো কাজে দেয়। এর বাইরেও আরো ফিল্টার আছে, আপনি যদি একান্তিক কখনো প্রয়োজন পড়ে আপনি দেখতে পারবেন। আমি যেগুলো খুব বেশি কাজে লাগে এরকম কিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসে। এরপরে আরেকটা আমাদের খুব ভালো কাজে লাগে, সেটা হচ্ছে এইচটিটিপি রেসপন্স ডট কোড। এটা এই সম্পর্কে রেসপন্স কোড জিনিসটা কি, এটা সম্পর্কে আপনাদের ওয়েব ক্লাসে বিস্তারিত আমি আরো বোঝাবো, কিছু এক্সাম্পল দেবো। তো আপাতত এতটুকু জেনে রাখুন, এই যে আমি ওয়েবসাইটে কমিউনিকেশন করি, এই ওয়েবসাইটে কোনো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটা আমার ব্রাউজারে যখন আসছে, আমরা কখনো কখনো দেখি না ব্রাউজারে বলে যে নট ফাউন্ড, বা কখনো কখনো বলে যে রিডাইরেক্টিং টু আলাদা ওয়েবসাইট। হ্যাঁ, এগুলো কিভাবে ব্রাউজার বলতে পারে, কারণ ব্রাউজারকে একটা কোড সেন্ড করা হয়। এই যে এখানে টিসিপি তে যেরকম ফ্ল্যাগ সেন্ড করা হয়, যে এই যে সিন ফ্ল্যাগ, আরএসটি ফ্ল্যাগ, এসিকে ফ্ল্যাগ, এরকম ফ্ল্যাগ ব্রাউজারে যখন ওয়েব অ্যাপ্লিকেশনে কমিউনিকেশন করছে বা ওয়েব সার্ভারে, তখন এরকম একটা কোড সেন্ড করে বোঝানো হয় ব্রাউজারকে যে দেখো তুমি যেটা অ্যাক্সেস করতে চাচ্ছ সার্ভারে, এটা তোমার অনুমতি নেই, তুমি পাসওয়ার্ড ছাড়া তুমি এই পেজে প্রবেশ করতে পারবে না। তো মনে করুন এরকম যদি আমি চাই 200 মানে কি, যেসব ওয়েবসাইট আমি সফলভাবে অ্যাক্সেস করতে পারি, মনে করুন youtube.com, যখন আপনি প্রবেশ করবেন তখনই একটা রেসপন্স ওরা পাঠাবে 200 করে। তো এরকম এইচটিটিপি রিলেটেড কোড যদি আমি দিতে চাই, সেটা দিয়েও আমি এখানে সার্চ দিতে পারি। ঠিক আছে, তো মোটামুটি বেসিক ওয়ারশারকে বা ওয়ারশার চালানোর জন্য এতটুকু আমাদের ভালো এনাফ বা কাজে দিবে। তো এখন এটা তো ওয়ারশার তো গ্রাফিক্যাল টুলস, আমি এখন আরেকটা টুলস দেখাবো, এটাও আমাদের খুব ভালো কাজে দেয়। সেটা কিন্তু এই কমান্ড লাইন ইন্টারফেস যেটা আছে ওটা ইউজ করে কাজ করে, সেটার নাম হচ্ছে আমাদের টিসিপি ডাম্প। এটা বাই ডিফল্ট কালিতে সেট আপ করাই থাকে। তো এটা কেন প্রয়োজন বা দেখাচ্ছি, যে অনেকের কাছে এই গ্রাফিক্যাল টুলস ভালো লাগে না, ঠিক আছে, আবার অনেকের কাছে এই মানে কমান্ড লাইনটা বেশি কাজে লাগে। আবার আমার নিজের অভিজ্ঞতা যেটা বলে যে সবসময় আপনি কিন্তু এরকম গ্রাফিক্যাল টুলস পাবেন না। একটা ইন্টারনাল কারো নেটওয়ার্কে মনে করেন হ্যাক করে প্রবেশ করেছেন তার সার্ভারে, এখন সেই সার্ভারে গিয়ে আপনি কিন্তু সেখানে গ্রাফিক্যাল টুলস রান করতে পারবেন না। আমাদের সিস্টেম হ্যাকিং ক্লাস, আপনাদের নেক্সট ক্লাসে এটা দেখাবো কিভাবে সিস্টেম হ্যাক করতে হয়। তো ওই হ্যাকিং এর পরে কিন্তু একটা টার্মিনালের বেশি আপনার কিছু নাই, এখন আপনার প্রয়োজন তাদের ইন্টারনাল নেটওয়ার্ক পুরোটা স্ক্যান দেওয়ার। সেখানে আপনি ওয়্যারশার্ক এরকম গ্রাফিক্যাল রান করতে পারছেন, আপনার কাছে আছে শুধু একটা টার্মিনাল। তখন কিন্তু এরকম টার্মিনাল বেসড যে টুলস গুলো আছে এগুলো খুব ভালো কাজে দেয়, খুব হ্যান্ডি হয়ে আসে। তো এই জন্য আমাদের এই টিসিপি ডাম্পটা সম্পর্কে একটু জেনে রাখা প্রয়োজন, কারণ রিয়েল লাইফ হ্যাকিং এ গিয়ে কখন যে কি পরিস্থিতির সামনে পড়ি তার কিন্তু কোনো নির্দিষ্ট নাই বা ধরা বাঁধা নেই। ঠিক আছে, তো আমি যদি চাই সিম্পলি আমি আগে একটা কমিউনিকেশন স্টার্ট করে আসি, সেটা চালু থাকুক। আগে এখানে একটা লিসেনার অন করে দিতে হবে। আমি যদি চাই এই টিসিপি ডাম্প যেটা এখানে চাইলে ইন্টারফেস যেটা আছে এটা উল্লেখ করে দিতে পারি, এবং বেস্ট প্র্যাকটিস এটাই যে আপনি যখনই ক্যাপচার করতে যাবেন আগে কোন ইন্টারফেস দিয়ে ক্যাপচার করবেন সেটা মেনশন করে দেওয়া ভালো, তাতে কি খুব ভালোভাবে এখানে এই টুলসটা ক্যাপচার করতে পারে। আমি এটা দিলাম, দেওয়ার পরে সিম্পলি আমি যদি চাই আবার আমার হোস্ট যেটা আছে বা আমার আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা সোর্স 10.0.2.4 এটা মেনশন করে দিলাম। আচ্ছা, আমার এটা করতে গেলেও সুডো করে নেওয়া লাগবে। দেখুন আমার এখানে এখন লিসেন হচ্ছে, এটা কিন্তু যে ওয়্যারশার্কের মতো এখন লিসেন করছে ইচ জিরোতে
এই এটার হচ্ছে এত গেল, আমার একটা লিসেনিং পর্যায়ে আছে। এরপরে আমি কি করছি, আমার অন্য টার্মিনাল দিয়ে মনে করুন ওই সেম নেটওয়ার্কে অন্য কোনো ডিভাইস থেকে আমি যদি নেটওয়ার্ক কমিউনিকেশন করি, সিম্পলি আমি youtube.com এ একটা পিং রিকোয়েস্ট পাঠাই। আমি এটা ক্লোজ করে দিই পিং রিকোয়েস্ট। দেখুন এখানে আমার সব ডাটা কিন্তু এই যে ক্যাপচার করে ফেলেছে। ওয়াইশার্কের মতো এখানেও একদম সুন্দরভাবে আমার সোর্স আইপি কত ছিল, ডেস্টিনেশন কোথায়, আগে আমার ওই যে রাউটারে গিয়েছে, কারণ রাউটার দিয়ে তো সব ডাটা পাস হয়, ওখানে গিয়ে পাস হয়ে তারপর দেখুন এখানে এআরপি প্রোটোকল ব্যবহার করেছে। এই যে এআরপি প্রোটোকল ব্যবহার করে সে আমার এআরপি আমার ভার্চুয়াল বক্সের যে রাউটার, যেটা ভার্চুয়াল রাউটার, সেখান থেকে আমার আমার যে অ্যাড্রেস কালি লিনাক্সের সেটাতে এআরপি রেসপন্স এসেছে। ঠিক আছে, যে হু হ্যাজ, আমি বলেছিলাম না এআরপি প্রোটোকলে কি হয়, যে সে একটা জিজ্ঞাসা বা প্রশ্ন ছুড়ে মারে যে কার এই আইপি অ্যাড্রেস আছে, তার ম্যাক অ্যাড্রেসটা বলো। দেখুন সেই কাজটাই কিন্তু এখানে হচ্ছে একদম কোর লেভেলে। এরপরে দেখুন এই যে আমার কত পোর্ট ব্যবহার করে গিয়েছে, কোন সময় আমার স্ক্যানটা হয়েছে, কি টাইপের আমি তথ্য পেয়েছি। এখানে আইসিএমপি ইকো রিকোয়েস্ট আমি পেয়েছি, কারণ আমি দিয়েছি পিং। পিং এ কি হয়, পিং ওটা শুধুই আইসিএমপি তথ্য পাঠানো আর অন্য একটা কাজ করবে। ঠিক আছে, এটা এই যে কমান্ড দিলাম, এটা মানে কি, এটা মানে হচ্ছে সোর্স যখন আমি উল্লেখ করে দিয়েছি, মানে সোর্স অ্যাড্রেস হবে এইটা থেকে যত তথ্য আসবে সেটা সেখানে ক্যাপচার করবে। আমি যদি আমার এই ইন্টারফেসে অন্য কোনো আরো অ্যাড্রেস থাকতো বা অন্য কোনো আইপি অ্যাড্রেসে কমিউনিকেশন, তো এটা কিন্তু এখানে ক্যাপচার করতো না। আমি যদি এতটুকু মেনশন করে দিতে না চাই, আমি যদি সিম্পলি এই এতটুকু ইন্টারফেস বলে দিই, তাতেও কি আমার এখানে কাজ চলবে। তখন এই ইন্টারফেস দিয়ে যত তথ্য আদান প্রদান হচ্ছে সবই এখানে শো করবে। ওয়াইশার্কের মতো তখন আবার কিন্তু এখানে ফিল্টার করা যায় না। হ্যাঁ, এখানে কিন্তু এরকম গ্রাফিক্যাল কোনো ফিল্টার নাই, যার কারণে বেটার হয় যদি আপনার স্পেসিফিক কোনো তথ্য নেওয়ার থাকে তো আগেই এটা মেনশন করে আপনি এখানে স্ক্যানটা দেন, এরকম সোর্স বা ডেস্টিনেশন বলে। আপনার যদি এখানে মনে হয় যে আমি ডেস্টিনেশন অ্যাড্রেস একটা বলে দিব, যে যখন দিলাম ইউটিউবেরটা কি এসেছিল না, আমি ইউটিউবেরটা আসার আগেই সম্ভবত আমি ক্লোজ করে দিয়েছি। ঠিক আছে, আমি মনে যদি এটা দিই ডেস্টিনেশন, এটা শুধুমাত্র এটা থেকে যদি কোনো কমিউনিকেশন আসে সেটা আমার এখানে ক্যাপচার করবে। আমি ফায়ারফক্সে একটা রিকোয়েস্ট পাঠাই youtube.com এ। আমার ফায়ারফক্সটা রান করবে, রান করে youtube.com এ যাবে। দেখুন এটাও কিন্তু আমার এই টিসিবি ড্যাম্পে ক্যাপচার করে ফেলবে। আমরা একটু ওয়েট করি, আমার নেট একটু স্লো করছে সম্ভবত। আমি এখান থেকে ম্যানুয়ালি দিই youtube.com। আর এখানে এখনো কোনো ডাটা আসেনি। সম্ভবত এখানে অন্য কোনো আইপি অ্যাড্রেস ব্যবহার করেছে এই youtube.com এর এটার ক্ষেত্রে। আমি যদি এখানে সিম্পলি আইপি অ্যাড্রেসটা দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাই, দেখি ওটার কোনো রেসপন্স আসে কিনা। আসলে আমার এখানে ক্যাপচার করবে, বা ওদের তো লোড ব্যালেন্সার, এই যে দেখুন এখন কিন্তু এটা ক্যাপচার করেছে। দেখতে পাচ্ছেন যে ওই আইপি অ্যাড্রেস থেকে এই ইউটিউব থেকে যত ডাটা আদান প্রদান হচ্ছে সব আমি কালিতে ক্যাপচার করতে পারছি। গেল, তো আমি এটা কেটে দিই। টিসিপি ডাম্পের আরো কয়েকটা কমান্ড আমাদের একটু কাজে লাগবে, সেটা দেখি আমি এরপরে স্নিফিং অ্যাটাকে যাব, যে কিভাবে হ্যাকিং এর এই কাজগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, টিসিপি ডাম্পের আরেকটা লাগবে, যদি আমি এটা মেনশন করে দিতে চাই, কোনো আইপি অ্যাড্রেস না, জাস্ট আমি কোনো পোর্ট মেনশন করে দিতে চাচ্ছি, যে আমার পোর্ট 443 দিয়ে কোনো কমিউনিকেশন হচ্ছে কিনা। যদি এটা মেনশন করে দিই তখনও কিন্তু আমার এখানে কাজ করতে থাকবে, 443 ক্যাপচার করতে পারবে। অনেকটা ওয়্যারশার্কের মতোই, খালি তফাৎ হচ্ছে এখানে আমার কমান্ডটা লিখে দিতে হচ্ছে। ওটা গ্রাফিক্যাল, এখানে ওয়্যারশার্কের মতো কালারিং কোনো আউটপুট নেই, কিন্তু তারপরও এটা যথেষ্ট ভালো একটা জিনিস। তো মোটামুটি পারবেন। আমি আপনাদের চিট শিটের লিংক দিয়ে দিব, যে এত কমান্ড মুখস্থ রাখার কিছু নেই, ওখানে গেলেই আপনার বিভিন্ন এক্সাম্পল সহ এগুলোর দেখতে পাবেন। ঠিক আছে, মানে এক্সাম্পল দেয়া থাকে, সহজেই সেখান থেকে বুঝে নেওয়া যায়। তো আমি এখানে রেখেছি, স্লাইডেই রেখেছি আপনাদের।
আমি এটা ড্রাইভের ভিডিও লিংকের সাথে দিয়ে দিব। তো এখন আমরা যেটা দেখব, আমরা তো স্নিফিং জিনিসটা কি ওই বেসিকটা জেনেছি, এরপর স্নিফিং এর যে টুলস ব্যবহার করা হয় সেই টুলস দুইটার নিয়ে খুব ভালো একটু আইডিয়া করেছি, ঠিক আছে। এরপরে কালি লিনাক্সে বাংলা সম্ভবত না সাপোর্ট করে না, উবুন্টুতে বাংলা সাপোর্ট করে এটা দেখেছি, কালিতে এখনো করে না। হিন্দি সাপোর্ট করে সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই, তবে যতদূর মনে করি হিন্দিটা সাপোর্ট করে। তো যাই হোক, আমি এখন আমাদের যেটা আমরা দেখবো যে এই স্নিফিং ব্যবহার করে আমরা কি রকম হ্যাকিং এর চেষ্টা করতে পারি বা হ্যাকিং করতে পারি। তো প্রথম যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে, নাম হচ্ছে, এক মিনিট এগুলো মুছে দিই। আমাদের প্রথম যে অ্যাটাক সেটার নাম হচ্ছে ম্যাক ফ্লাডিং। জিনিসটা কেমন, আমরা এআরপি প্রোটোকলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এআরপি প্রোটোকলে যখন আমি ডাটা আদান প্রদান করছি, মাত্র আমরা ওয়্যারশার্ক দিয়ে টিসিপি রান দিয়ে ক্যাপচার করে দেখলাম যে যখনই একটা এআরপি প্রোটোকল ব্যবহার করে তথ্য আদান প্রদান হচ্ছে, সে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে যে অমুকের ম্যাক অ্যাড্রেস কত, আইপি অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেস কি আমাকে জানাও। তো সেই ম্যাক অ্যাড্রেসটা কি একটা রেসপন্স আসে, আসার পরে কি হয়, এই যে আমার যে কম্পিউটার যেখান থেকে আমি কমিউনিকেশন করতে চাচ্ছি সেই কম্পিউটারের যে মেমোরি, সেই মেমোরি আবার এই যে রাউটার যেটা আমরা ব্যবহার করি, বাসায় রাউটার হতে পারে, সুইচ হতে পারে, সেই সুইচের মেমোরিতেও কিন্তু এই তথ্যটা সেভ থেকে যায়, ঠিক আছে। ম্যাক অ্যাড্রেসটা সেভ থেকে যায়। আমি যদি একটা স্ক্রিনশট রেখেছি এই জিনিসটা যে আপনি দেখতে পাচ্ছেন একটা ম্যাক অ্যাড্রেস, যেটা ওই টেবিলে দেখুন বিভিন্ন ম্যাক অ্যাড্রেস ওখানে সেভ রয়ে গেছে এরকম। এটা একটা সিসকো সুইচের স্ক্রিনশট, ঠিক আছে। এটা কিন্তু কমান্ড আলাদা হবে যদি আপনি কালি লিনাক্সে দিতে চান, ঠিক আছে। কালি উইন্ডোজে দিতে গেলে আরেক কমান্ড, এক এক জায়গায় এক এক কমান্ড ব্যবহার করে আমরা এই টেবিলটা দেখতে পারি। যাই হোক, বিষয় সেটা না, বিষয় হচ্ছে কি, যখন আপনারা দেখতে পাচ্ছেন যে কমিউনিকেশন যখনই হচ্ছে তখনই কিন্তু এই ম্যাক অ্যাড্রেসটা সেভ থেকে যাচ্ছে আমাদের এখানে। তবে এই ম্যাক অ্যাড্রেসটারও একটা টাইম লিমিট আছে, এটা আসলে একদম আজীবন এখানে সেভ থেকে যায় না। যদি একান্তই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সে যদি কমান্ড দিয়ে এটা সেভ করে না রাখে, তাহলে কিছু সময় পর পরই 2 মিনিট না কত এরকম একটা টাইমের পরে এক এক ডিভাইসে এক এক টাইম পরে পরে এটা হারিয়ে যায় বা ভুলে যায়, তখন আবার এআরপি প্রোটোকল ব্যবহার করে ম্যাক অ্যাড্রেসটা নিয়ে সেভ রাখে, ঠিক আছে। তো কি হচ্ছে, যখনই আমি সুইচ যারা ব্যবহার করছি, আমি হাবে তো আমি ব্যবহার করছি না, আমি স্নিফিং অ্যাটাক দিব সুইচে। তো সুইচের ক্ষেত্রে তারা ম্যাক অ্যাড্রেসটা সেভ রাখে। তো এই সুইচে যদি আমি ম্যাক ফ্লাডিং এর অ্যাটাক দিই, মানে এই যে টেবিলে মনে কোনো ধারণ ক্ষমতা 20টা পাসওয়ার্ড রাখার, এখন আমি সেই জায়গায় যদি আমি একটা, হ্যালো, হ্যাঁ, মনে করুন এই যে এই যে একটা টেবিল, সিফাত ভাই কিছু বলবেন? জি স্যার, আপনার ডাটা মিসিং হইতেছে। হ্যাঁ, একটু আমিও নোটিফিকেশন পেয়েছি। তো আমি আবার আলোচনা আসি, ম্যাক ফ্লাডিং অ্যাটাক যেটা, সেখানে কি করা হচ্ছে, এই যে আমার টার্গেট যে সুইচ, হ্যাঁ, সেটা সেই সুইচের ধারণ ক্ষমতা মনে করুন 20টা ম্যাক অ্যাড্রেস সে এরকম সেভ রাখতে পারে। সেই জায়গায় যদি আমি 100টা ম্যাক অ্যাড্রেস তাকে পাঠাই, তাহলে কি হবে, তার আগের যে 20টা ছিল সেই জায়গাগুলো ফিল আপ হয়ে নতুন নতুন আরো ম্যাক অ্যাড্রেস সেখানে যুক্ত হতে থাকবে, কারণ ধারণ ক্ষমতা 20টা, একবার 20টা সেভ হবে, ওই 20টা ডিলিট হয়ে নতুন আরো যে 20টা দিচ্ছি সেগুলো ওই প্লেসটা দখল করবে। তো একটা হিজিবিজি একটা অবস্থা না, বারবার একটা জায়গায় তার মেমোরি যে সেকশন, যেটা মেমোরিতে বারবার ইনপুট দেওয়া হচ্ছে, একই জায়গায় বারবার তথ্য সেন্ড করা হচ্ছে, এরকম করতে করতে কিছু কিছু সুইচ আছে, যদি তাদের ঠিক মতো এরকম ডিফেন্স প্রোটেকশন দেওয়া না থাকে, সেগুলো কি করে তখন, মানে অনেকটা মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো, মাথায় বাড়ি মারলে যেরকম মানুষ পাগলের মতো আচরণ করে, এই সুইচ গুলো এরকম ম্যাক ফ্লাডিং অ্যাটাক যদি দেওয়া হয়, তাহলে সেটা তখন হাবের মতো কাজ করা শুরু করে। হাব যেরকম সবার কাছেই তথ্য সেন্ড করে দেয়, তখন এই সুইচে যদি ম্যাক ফ্লাডিং অ্যাটাক দেওয়া যায় এবং সেটা যদি ওখানে ডিফেন্স না থাকে, তখন ওই সুইচও হাবের মতো সবার কাছে ডাটা সেন্ড করা শুরু করে। তখন আপনার এই ওয়্যারশার্ক দিয়ে আপনি সিম্পলি স্নিফ করলে আপনি তথ্য সব পেয়ে যাবেন, ঠিক আছে। প্যাসিভ স্নিফিং করতে পারবেন, তখন কষ্ট করে অ্যাটাক দিয়ে হ্যাক করে ডাটা নেওয়া লাগবে। তো এটা কিভাবে দেয়, আমি যদি
যাই, এটার জন্য সহজ একটা টুলস আছে আমাদের, সেটার নাম হচ্ছে ম্যাক অফ। এটা আমার এখানে সেট আপ নাই, আমি দেখি ম্যাক অফ টুলসটা পাওয়া যায় কিনা। না পেলে আমাদের গিটহাব থেকে এটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, সার্চ দিচ্ছি, ম্যাক অফটা আমার এখানে নেই, আমার গিটহাব থেকে এটা ডাউনলোড করে আনতে হবে। তবে এই যে অ্যাটাকটা, এটা কিন্তু নিতান্তই আপনার ওই নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন মানে কানেক্ট থাকতে হবে। ঠিক আছে, এটা আপনি চাইলেই আপনি অন্য কোনো নেটওয়ার্ক থেকে বসে এই অ্যাটাকটা দিতে পারবেন। একান্তই যদি তার সুইচের আইপি অ্যাড্রেস আপনার জানা থাকে, তবে তারপরে সুইচে কিন্তু সরাসরি আপনার ডাটাটা সেন্ড হয় না। ঠিক আছে, এরকম ঘুরে বিভিন্ন পথ ঘুরে রাউটার টাউটার ঘুরে তার ফায়ারওয়াল ঘুরে দেন ডাটাটা যায়। যার কারণে এই ম্যাক ফ্লোডিং অ্যাটাক যেটা আছে বা স্নিফিং এর এগুলো যদি করতে চান, এটা কিন্তু সফল হবে না। একান্তই আপনার যদি মানে লোকাল নেটওয়ার্কে অ্যাক্সেস থাকে, সেক্ষেত্রে আপনি সফল হবেন। এইগুলোর মূলত লোকাল নেটওয়ার্ক বেসড অ্যাটাক। ঠিক আছে, তো যদিও এটা নেটওয়ার্ক সিকিউরিটি অংশ, তাই সিস্টেম হ্যাকিং এর আগেই এটা দেখিয়ে দিচ্ছি। তো আমি যেটা খুঁজছিলাম সেটার নাম কি, টুলস ম্যাক অফ। আমি টুলসটা দেই, in some cases takes some hour. তো হওয়ার কথা না। ম্যাক অফ গিটহাব, আমি এটা সার্চ দিই, দেখি পেতে পাই কিনা। এই যে সহজ পাইথন ল্যাঙ্গুয়েজে লেখা টুলস, দেখতে পাচ্ছেন আমার এটা ম্যাক অফ টুলসটা দেখা যাচ্ছে। এটা রান করাও সহজ, আমি জাস্ট এটা ডাউনলোড করে এটা দেখুন ইনস্টল কমান্ড এখানে দেয়াই আছে। আমি চাইলে ম্যাক অফটা এভাবে ইনস্টল দিতে পারি, অথবা সিম্পলি এটা গিট ক্লোন করে যে ফাইলে আছে সেখান থেকেও রান দিতে পারি। সহজ হিসাব, এটা কপি করব, করে এই যে আমাদের টুলস ডিরেক্টরি যেটা আছে আমি এটা ক্লোজ করে দিই। কি ব্যাপার, সব ক্লোজ হয়ে গেল? যাই হোক, টুলস সেকশনে যাই, ওপেন টার্মিনাল দিয়ে আমি যেহেতু সব টুলস এখানেই সেভ রাখি, তাই এখানেই আমি এটা নিয়ে আসবো, গিট ক্লোন। আমার এটা কপি হয়নি, হ্যাঁ আমি আবার একটু কপি করে আনছি, কপি দিলাম। এটা ডাউনলোড হয়ে যাবে, আমার নেট সমস্যা করছে সম্ভবত। হ্যাঁ আমি দিচ্ছি, এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারাও ডাউনলোড করে ফেলুন সাথে, সুবিধাভাবে চ্যাটে দিচ্ছি। হলো তো, এই যে macOf.py, এটা ফোল্ডারের নামই macOf.py হয়ে গেছে, আমি এটা চেঞ্জ করে দিই। যাই হোক, আমি এটা পরে রিনেম করবো, এখন আমি আগে টুলসটা রান করে দেখাই। সিম্পলি যে এখানে পাইথন যে ফোল্ডার আছে সেটা সেটা দিয়েই আমি এখানে রান করতে পারবো। আপনি চাইলে এটা এক্সিকিউটেবল ফরম্যাটে নিতে পারেন, অথবা পাইথন যেটা আছে ওটা দিয়েও রান করতে পারেন। পাইথন macOf.py দিয়ে এরপরে আপনি যদি কোনো ইন্টারফেস আপনার থাকে, মনে করুন এই আমার যেহেতু E0 এই ইন্টারফেসে দিচ্ছি, দিয়ে আমি এখানে চাইলে এন দিয়ে নাম্বার সংখ্যা উল্লেখ করে দিতে পারি, কি পরিমাণ ম্যাক অ্যাড্রেস সেখানে সেন্ড করবো, 100 দিতে পারি, 1000 দিতে পারি। হ্যাঁ, এরকম দিয়ে অ্যাটাক দিলে এই টুলসটা কি করবে, এখানে অটোমেটিক্যালি আমার ভার্চুয়াল বক্সের যে রাউটার যেটা আছে বা সুইচ যেটা আছে, হ্যাঁ সেখানে এরকম অ্যাটাক করে বসবে। তো আমি এখানে দিচ্ছি না, কারণ আমার এখানে কোনো সুইচ এরকম কনফিগার করা নেই বা ডিফেন্স দেওয়া নেই, দিলেই আমার এটা ডিজেবল করে দিতে পারে। আর এটা কমান্ড এরকমই সহজ, আপনার যদি কোনো সুইচ থাকে, আপনার অনুমতি থাকে সিকিউরিটি টেস্টার, আপনি সেখানে দিতে পারেন।
আর আরেকটা এখানে কমান্ড অ্যাপ্লাই করা সেটা হচ্ছে গিয়ে টার্গেটেড অ্যাটাক। আপনি যদি ডি দিয়ে আপনার যদি এমন হয়, যেমন আমার যেমন এখানে সুইচের অ্যাড্রেস বা ভার্চুয়াল বক্সের গেটওয়ের অ্যাড্রেস বা ডিফল্ট কি 1, ঠিক আছে 2.1। আমি যদি এটা মেনশন করে দিই বা আমার সুইচের আইপি অ্যাড্রেস যদি আমার জানা থাকে সেটা মেনশন করে যদি আমি অ্যাটাক দিই, তখন কি ওই আইপি অ্যাড্রেসে গিয়েই সে কি অ্যাটাক করতে থাকবে। কমান্ডটা অ্যাপ্লাই করার দরকার নেই যদি আপনার একান্তই কোনো গিট ডেডিকেটেড সুইচ না থাকে, ঠিক আছে। শেষে আপনার বাসার রাউটারও ড্যামেজ করে ফেলতে পারে। তাহলে কমান্ডটা জেনে রাখুন, যদি আপনি কখনো এরকম সুইচ বেসড সিকিউরিটি টেস্ট করতে চান, আপনার কোনো লোকাল নেটওয়ার্কে গিয়ে এরকম অপশন হয় মানে সামনে আসে, তখন আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করবেন। তো এটা গেল আমাদের সুইচ বেসড অ্যাটাক। আর এরপরে যেটা আমরা এখন দেখব সেটা হচ্ছে আমাদের ওই এত সময় ধরে আমরা স্নিফিং, অ্যাক্টিভ স্নিফিং এর যে কথাগুলো বলে এসেছি, সেই কনসেপ্টটাই অ্যাপ্লাই করব, ওই এআরপি পয়জনিং অ্যাটাক, ঠিক আছে। আমরা এআরপি প্রোটোকলটা আবার একটু রিক্যাপ যদি করি, কি হচ্ছে, যখন আমার আইপি অ্যাড্রেসটা জানা থাকে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা ঠিক মতো জানা থাকে না, তখন মনে করি হোস্ট এ থেকে হোস্ট বি তে একটা এরকম রিকোয়েস্ট পাঠাবে যে আমার আইপি অ্যাড্রেস কার, মানে এই আইপি অ্যাড্রেসে কার, ম্যাক অ্যাড্রেসটা কি আমাকে একটু জানা। এই রিকোয়েস্টটা সেন্ড হলো, ওখান থেকে একটা রেসপন্স আসছে, ঠিক আছে। তো এখানে হ্যাকিং এর সময় আপনি দুইটা কেস করতে পারেন। কখনো এই যে সে রেসপন্স যখন দিবে সেটা তার আগে আপনি নিজেই এখান থেকে রেসপন্স দিয়ে বসতে পারেন যে ওই আইপি অ্যাড্রেসের ম্যাক অ্যাড্রেস আমার, তুমি আমার সাথে কমিউনিকেট করো। এখানে তো ভেরিফিকেশনের কোনো ওয়ে নাই সুইচের বা রাউটারে। তখন কি হচ্ছে, হোস্ট এ হোস্ট বির সাথে কানেক্ট না হয়ে এই যে নিচে আপনি আছেন আপনার সাথে কানেক্ট হয়ে যাবে। আবার অনেক সময় এই হ্যাকার যে কম্পিউটার থাকে লোকাল নেটওয়ার্কে, সে নিজেই এরকম একটা কমান্ড ইনিশিয়েট করতে পারে যে আমি অমুকের সাথে কমিউনিকেশন করতে চাই, ঠিক আছে, হোস্ট এর সাথে। ও নিজে থেকেও এরকম এআরপি রিকোয়েস্ট পাঠিয়ে একটা কমিউনিকেশন করতে পারে। এআরপি প্রোটোকলে এই একটা বিষয়। তো আমরা যখন এআরপি পয়জনিং করব এআরপি প্রোটোকলে, তখন কি হয়, তখন এই যে এখন ডায়াগ্রামে যে